প্রাপ্তি মাত্র এসএসসি দিবে ফাহিম ভাই। ওর তো এখনো 18 বছরও হয়নি। ওকে কি করে বিয়ে দেই? মেয়েরা 18-র আগে ম্যাচিউর হয়ে যায় প্রীতম। তাছাড়া এখনই তো আমি ওকে উঠিয়ে নিব তা বলছি না, কিন্তু বাবা মা তুমি রাজি করাবা? দেখো প্রীতম, এই জগতে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি বলছো আমেরিকা যেতে চাও, আমি এর বদলে প্রিয়াকে চেয়েছিলাম। প্রিয়া তো পালিয়ে গেল। তোমার দিকটা ভেবে দেখলাম, তুমি এত করে যেতে চাচ্ছ, আমারও ইচ্ছা তোমাকে নেওয়ার। এখন আমি তোমার দিকটা দেখব, তোমার কি উচিত না আমার দিকটা দেখা? তা তো উচিত ভাই। তাহলে ভেবে দেখো, আমি আর বেশি দিন দেশে থাকবো না। মেয়ের তো অভাব পড়ে নাই, ভাত চড়ালে কাকের অভাব হয় না। আমি ভালো মেয়েই পাবো। তুমি কিন্তু সুযোগটা দ্বিতীয়বার পাবা না। আজ আসি, পরশুর মধ্যে জানিও। বসেন ভাই, মায়ের সাথে দেখা করে যাবেন। চা খান। না প্রীতম, জরুরি কাজ আছে, আজ উঠি। জানালার পাশে দাঁড়িয়ে ওই দিনের ফাহিমের সাথে কথোপকথনটা স্মরণ করছিল প্রীতম। বাবা মাকে এখনো সে কিছু বলেনি। তাদের তো অভাব নেই যে মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। এদিকে সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। স্বর্ণা আপেল খাচ্ছিল খাটে বসে। প্রীতমকে জিজ্ঞেস করলো, কি ভাবো এত? প্রাপ্তির বিয়ের ব্যাপারে ভাবতেছি, কাজটা কি ঠিক হবে কিনা। ঠিক আর বেঠিক কি? আমি বিয়ে করছি না অল্প বয়সে, মাও তো হয়ে যাব কিছুদিন পর। স্বর্ণার কথাটা বেশ ভাবালো প্রীতমকে। ঠিকই তো, স্বর্ণা তো ইন্টারে পড়াকালই ওর সাথে প্রেম করেছে, তারপর বিয়ে, এখন বাচ্চা হবে। অন্যের মেয়ে দেখেই হয়তো প্রীতম এত কিছু ভেবে দেখেনি, অথচ নিজের বোন বলে কত কিছু ভাবছে। এটা ঠিক প্রাপ্তিকে সে অন্য বোনদের তুলনায় বেশি স্নেহ করে। স্বর্ণার এলোমেলো চুল কানে গুজে দিয়ে প্রীতম বলে, ধন্যবাদ বউ। প্রীতমের বুকে মাথা রাখে স্নেহা। দরজা খোলা ছিল, ঠিক তখনই ঘরে প্রবেশ করে সুমনা। এত বছরের অভ্যাস, নিজের ঘর বলে কথা, নক করার ব্যাপারটা মাথায় ছিল না। স্বর্ণাকে প্রীতমের বুকে দেখে কেমন স্তব্ধ হয়ে যায় সে। প্রীতম প্রথমে একটু বেবাচেকা খায়, তবে স্বর্ণা তাকে শক্ত করে ধরে রেখেছে, তাই সে আর স্বর্ণাকে সরিয়ে দেয়নি। সুমনার চোখে অশ্রু নেই, সাদা একটা 3 পিস পরনে। কেমন যেন স্তব্ধ হয়ে আছে তার মুখখানি। চোখে কোনো অনুভূতি নেই, একেবারে অনুভূতিহীন। নিস্তব্ধতা বিরাজ করছে চারপাশে। দূরে ডাকছে কিছু দ্বারকাক। বাতাস বয়ে গেল শনশন শনশন। নীরবতা ভাঙে প্রীতম। সুদায়, কি চাই? হয়তো কোনো একসময়ের ভালোবাসা থেকেই ধমকে প্রশ্ন করেনি, করেছে নমনীয় সুরে। প্রথম স্ত্রীর সামনে গর্ভবতী অপর স্ত্রীকে জড়িয়ে ধরে নির্লজ্জের মতো জিজ্ঞেস করছে কি চাই। কত নিকৃষ্ট। সুমনা উত্তর দেয়, কিছু জিনিস নিতে এসেছি, একেবারে নিয়ে চলে যাব, যেন দ্বিতীয়বার আর এই ঘরে না আসতে হয়। গুড ডিসিশন, যা করবে তাড়াতাড়ি করো, আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করছি। তড়িগড়ি করে ওয়ার্ড্রোব হতে নিজের সমস্ত জিনিস নিয়ে নেয় সুমনা। নিজে টিউশনি করিয়ে স্বর্ণের দুল, গলার চেন করেছিল, তা অবশ্য শরীরেই আছে। হাতে স্বর্ণের চুড়ি দুখানা প্রীতমের দেওয়া, সেগুলো খুলে রাখে ড্রেসিং টেবিলের উপর। নিজের সমস্ত সার্টিফিকেট রাখা ফাইলটাও নেয়। কেমন যেন হু হু করে ওঠে অন্তর। মানুষটাকে শুধু ভালোবাসেনি সুমনা, ভালোবেসেছিল এই ঘরের প্রতিটি আসবাবকেও। নারীর মায়া জড়বস্তুতে হয়, কথাটা 100% সত্য। এত বছরের সংসার, মায়ে জড়িয়ে গেছে সুমনা। তীব্র ব্যথা হচ্ছে অন্তরে, অথচ বলার মতো কেউ নেই। তারা দুজন জড়াজড়ি করেই বসেছিল পুরোটা সময়। সুমনা যখন বেরিয়ে যাবে তখন পিছু ডাকে প্রীতম। সুমনা পিছনে না ফিরি বলে, বলো। নক না করে আর এসো না ঘরে। সুমনা 5 সেকেন্ডের জন্য পিছু ফিরে চায়। প্রীতম ভরকে যায়। কি অদ্ভুত দৃষ্টি, ঘৃণা। হৃদয়ের কোথাও একটু হলেও খটকা লাগে, তবে চাকচিক্য, লোভের ভিড়ে চাপা পড়ে যায় প্রীতমের সে আবেগ। মা বাবার ঘরে এসেছে প্রীতম। জোহরা আসরের নামাজ সেরে তসবি নিয়ে বসেছেন। প্রবীর খাটে বসে ম্যাগাজিন পড়ছেন। আম্মা, কিছু কথা ছিল আপনাদের সাথে।
জোহরার মন মেজাজ খারাপ থাকে এখন। অনেক সময় মানুষ জেদ করে, আর জেদ পূরণ না করতে পারলে মনে ক্ষোভ জন্মে। তেমনি ক্ষোভ জন্মাচ্ছে জোহরার মনেও। প্রিয়া কিংবা শাহবাজ যে কোনো একজনকেও সামনে পেলে তিনি আঘাত করে ফেলবেন, এটা তিনি ভালো জানেন। তাই নামাজে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন, যেন আল্লাহ তার মাথাটা ঠান্ডা রাখেন। কি বলবি? ফ্লোরে জায়নামাজে বসেই জিজ্ঞেস করলেন জোহরা। প্রীতম খাটে বসতে বসতে বলল, বাবা আপনাকেও বলার আছে। প্রবীর ম্যাগাজিন রাখলেন। বলো, কি বলবে? ফাহিম ভাইয়ের সাথে তো প্রিয়াকে বিয়ে দেওয়ার চিন্তা আমরা সবাই করছিলাম। কথা অনুযায়ী প্রিয়ার ডিভোর্স হওয়ার কয়েক মাস পরই তাদের বিয়ে হতো, কিন্তু প্রিয়া পালিয়ে গেল। এটা কথার খেলাফ হইল না? প্রীতম, আমি তো আগেই বলেছি এ ব্যাপারে যেন আর কথা না হয় ঘরে। এখন তুমি কি চাচ্ছ? জোহরা মাঝে বলে উঠলেন। কি আবার? থানায় জিডি করার কথাই ভাবতেছে। প্রীতম মায়ের পানে তাকিয়ে বলল, না মা, তেমন কিছু না। এগুলা করলে মান সম্মান যা আছে তাও থাকবে না। আমি ভাবছিলাম অন্য কথা। প্রাপ্তির সাথে ফাহিম ভাইকে বেশ মানাবে। প্রবীর অবাক হওয়া স্বরে বললেন, মানাবে মানে? ও তো ছোট বাচ্চা। বাবার কথাকে তেমন পাত্তা দিল না প্রীতম। মাকে রাজি করাতে পারলে বাবা এমনিতেই রাজি হবেন। আকত করিয়ে রাখলাম, আমরা তো ফাহিম ভাইকে কথা দিছিলাম, তাই না বাবা? তারপর মায়ের দিকে ফিরে বলল, আম্মা, আপনিই ভাবেন প্রিয়া কি কাজটা করলো। এই এক কাজ যদি প্রাপ্তি প্রীতি করে, ছোট থাকতে নিজেদের পছন্দের পাত্রের কাছে বিয়ে দিতে পারবেন। ফাহিম ভাই তাদের পরিবারের একমাত্র ছেলে, আমেরিকাতে সেটেলড, আত্মীয়ের মাঝে আছে। বয়স না হয় কিছুটা বেশি, এটা কোনো সমস্যাই না। আমার মনে হয় প্রাপ্তি ভালো থাকবে। জোহরা মনোযোগ দিয়ে কথাটা শুনলেন। সব কিছু ছাপিয়ে একটা কথাই তার মস্তিষ্কের মাঝে ঘুরঘুর করছে। যদি প্রাপ্তি প্রীতিও এক কাজ করে, প্রিয়ার মতো করে। তিনি বেশ কিছুক্ষণ ভাবলেন, তারপর প্রবীরকে বললেন, প্রীতমের কথাই ঠিক। প্রাপ্তিরে ফাহিমের সাথে বিয়া দিব প্রীতমের বাপ। কিন্তু জোহরা, এত ছোট মেয়েটাকে ছোট ছোট কইরো না তো। এসএসসি দিব। এই বয়সে বাচ্চার মা হয়েছিলাম আমি। তুমি কি চাও? একটার পর একটা কলঙ্ক হইতে থাকুক। আর প্রীতম, শুধু প্রিয়ারে দোষ দিস না। তুইও কোনো দুধের ধোয়া তুলসী পাতা না। প্রীতম মাথা নিচু করে বলে, না মানে আম্মা? হইছে, বুঝছি। ফাহিমরে কল দে, রাতে যেন মাকে নিয়ে আসে, কথাবার্তা বলি। আচ্ছা আম্মা। প্রবীর আর কিছু বলেননি। জোহরার ওপর এমনিতেও তিনি বেশি একটা কথা বলেন না। আজ ঘুরেছে শাহবাজ আর প্রিয়াঞ্জনা। সকালের নাস্তা খেয়ে বেরিয়ে পড়েছিল। নরসিংদীর সোনাইমুড়ি টেকে সারাদিন ছিল। শিবপুর উপজেলার বাগাব ইউনিয়নের কুন্দারপাড়া বাজারের পাশে সোনাইমুড়ি টেক বা পাহাড় অবস্থিত। লাল মাটির পাহাড়ি টিলা এবং পাহাড়ের উপর সমতল ভূমিতে বসতবাড়ি সমৃদ্ধ সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনাইমুড়ির এই এলাকাটি। লাল পাহাড়ি টিলাগুলো কি যে সুন্দর লাগছিল, সবুজে ঘেরা চারপাশ। তারা একটি বেঞ্চে বসেছিল। মাথার ওপর ছিল বাগান বিলাস গাছ। চোখের সামনে বহমান বিল, তাতে ফুটে আছে কত শত শাপলা। শাহবাজের কাঁধে প্রিয়াঞ্জনার মাথা। কত নাম না জানা পাখির কুজন। সবচেয়ে বেশি অভূতপূর্ব ছিল খঞ্জন পাখির উড়ে বেড়ানো। বন খঞ্জন, সাদা খঞ্জন, বড় পাকড়া খঞ্জন, পাকড়া খঞ্জন, ধূসর খঞ্জন, হলুদ খঞ্জন, হলদে মাথা খঞ্জন, কালো মাথা খঞ্জন। পাখিগুলো চমৎকারভাবে উড়ে বেড়াচ্ছিল। নীরব এই পরিবেশে প্রিয় মানুষটার সাথে বেশ সময় কেটেছে প্রিয়াঞ্জনার। খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা দিয়েছে দুজনে। রিক্সা চলছে। প্রিয়াঞ্জনা, ভীষণ মিষ্টি লাগছে। 25 বার? কি 25 বার? আপনি এই একই কথা এই নিয়ে 25 বার বললেন জনাব। কি করব বউ? নীল শাড়ি, খোলা চুল, হাতে চুড়ি, কিউট একখানা মুখ। এত সুন্দর লাগছে তোমাকে। আমার মুখে বারবার একই কথা চলে আসছে। লাজুক হাসি প্রিয়াঞ্জনা। আজ তারা নীল পড়েছে।
আকাশের মতো স্বাধীন নীল। প্রিয়াঞ্জনা লজ্জায় বলতে পারে না, আপনাকেও নীল পাঞ্জাবিতে খুব সুদর্শন লাগছে শাহ। পাকা সড়কে রিক্সা চলছে। প্রিয়াঞ্জনা আঁকড়ে ধরে আছে তার শাহের হাত। শরতে স্নিগ্ধ বাতাস বইছে। রাস্তার দুপাশে কাশফুলগুলো দুলছে সে বাতাসের তালে। জীবন এত সুন্দরও হয় বুঝি? কোনো এক কারণে নাদিয়ার সাথে এখনো প্রিয়াঞ্জনা দেখা হয়নি। কেন হয়নি তাও এক বিস্ময়ের ব্যাপার। নাদিয়ার দেখা হলো আবার শাহবাজের সাথে। শাহবাজ সব কিছুই এনেছে, তবে সয়াবিন তেল আনতে ভুলে গিয়েছে। তাই মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে প্রিয়াঞ্জনা তাকে আবার বাজারে পাঠিয়েছে তেল আনার জন্য। তখনই নীল পাঞ্জাবি পরনে আবার সেই সুপুরুষের সন্ধান পায় নাদিয়া। সকালে বান্ধবীর বোনের বিয়েতে গিয়েছিল, ফিরেছে এখন। শাহবাজ গেট খুলেই দেখে নাদিয়া দাঁড়িয়ে। উঠান পেরিয়ে স্টিলের মেন গেট। নাদিয়া টোকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। চঞ্চল নাদিয়ার মুখে এমনিতে খই ফোটে, কিন্তু সকালেই লোকের সন্ধান পাওয়ার পর থেকে তার ভিতরে কেমন কেমন যেন করছে। বিয়েতে গেল, সারাটা সময় কেটেছে অস্থিরতায়। ঘুরে ফিরে মাথায় মনে সকালবেলা সেই যুবক। এখন এই গোদলি লগ্নে নীল পাঞ্জাবি পরনে সুপুরুষটাকে দেখে নাদিয়া হৃৎপিণ্ড ভয়ানক গতিতে লাফাচ্ছে। ভয়ানক মানে ভয়ানক। শাহবাজ স্বাভাবিক স্বরেই জিজ্ঞেস করল, ভিতরে আসবে খুকি? আর হৃৎপিণ্ড লাফানো। খুকি শব্দটা শুনে রাগ উঠে গেল নাদিয়ার। হিসিয়ে বলল, খুকি নয়, নাদিয়া। আমার নাম নাদিয়া। শাহবাজের খেয়াল ছিল না নামটা, তাই খুকি বলেই সম্বোধন করেছে। বাচ্চা একটা মেয়ে। সরি, আমার আসলে মনে ছিল না। নাদিয়ার মনটাই খারাপ হয়ে গেল। ওর নামটাই যে লোকের মনে নেই, সেই লোককে নিয়ে সে সারা দিন ভেবেছে। কান্না পেয়ে গেল তার। কি অদ্ভুত। শাহবাজ গেট দিয়ে বাইরে বেরিয়ে বলল, গেট লাগিয়ে দিও না, আমি এখনই চলে আসব। জি। শাহবাজ চলে গেল। মন খারাপ করে বাসায় প্রবেশ করে নাদিয়া। নাজমা উঠানে চেয়ারে বসে পাশের বাড়ির ভাবির সাথে গল্প করছিলেন। নাদিয়াকে দেখে ডাক দিলেন। সে কিছু না বলেই ঘরে চলে গেল। নাজমা চিন্তায় পড়লেন। তার যা রণচণ্ডী মেয়ে, না জানি আবার কি ঝামেলা পাকিয়ে এসেছে। তিনি আর বিষয়টা ঘাটালেন না, গল্পেই মেতে উঠলেন। এই মেয়ে এমনই, যদিও তিনি ছোট মেয়েটাকে বড়ই আদর করেন। শাহবাজ তেল নিয়ে ফিরল কিছুক্ষণ পরই। প্রিয়াঞ্জনা টুকটাক সব গুছিয়ে নিয়েছে। আজ রাতের মেনু আলু ভাজি, ডাল আর ভাত। তবে এই আলু ভাজি কিছুটা ভিন্ন ধরনের। সচরাচর আমাদের দেশে ভাতের সাথে এমন করে আলু ভাজি খাওয়া হয় না। এর প্রচলন রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। প্রিয়াঞ্জনা তখন হাই স্কুলে পড়ে। তাদের বাড়ির পাশের দালানে এক ভারতীয় পরিবার উঠেছিল। সুভদ্রা মাসি বড় স্নেহ করতেন তাকে, এটা সেটা করে খাওয়াতেন। ভদ্র মহিলার কোনো মেয়ে ছিল না, দুটো ছেলে। যাই হোক, তার কাছ থেকে শিখেছে প্রিয়াঞ্জনা। প্রথমে আলু মিহি করে কেটে নিতে হবে, তারপর তা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এতটা পরিষ্কার যেন পানির মধ্যে আলু কাটাগুলো রাখলে স্বচ্ছভাবে দেখা যায়। ভালো করে পানি ঝরিয়ে একটা প্লেটে মিহি করে কাটা আলুগুলো ছড়িয়ে রাখতে হবে, যেন পানি অবশিষ্ট না থাকে। তারপর অল্প লবণ মিশাতে হবে। কিছুক্ষণ পর ডুবো তেলে ভেজে নিতে হবে, মচমচে হয়। গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। শাহবাজও এটা সেটা কেটে দিচ্ছে। এই কাজ শাহবাজ সবসময় করে। যখনই সুযোগ পায় প্রিয়াঞ্জনাকে সাহায্য করে, তা হোক রান্না বান্না আর হোক ঘরের কাজ। আমি পুরুষ, আমি কেন এসব করব, এমন মনোভাব কোনো কালে শাহবাজের ছিল না। এই যেমন এখন লোকটা বেশ মনোযোগী হয়ে শশা কাটছে। মনে হচ্ছে এই কাজটি করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। দুষ্টুমি চেপে বসে প্রিয়াঞ্জনার মাথায়। গ্যাসের চুলা অফ করে শাহবাজের সামনে গিয়ে বসে। শাহবাজ মুখ তুলে তাকিয়ে চোখে ইশারা করে কি? প্রিয়াঞ্জনা মাথা নাড়ায়, যার অর্থ কিছু না তো। তারপর হাত বাড়িয়ে এলোমেলো করে দেয় শাহবাজের চুল। শাহবাজও কম কিসে, দপ করে ধরে ফেলে প্রিয়াঞ্জনার হাত।
একটানে নিয়ে আসে কোলে, ঠোঁট ছোঁয় ঘাড়ে, কানে কানে ফিসফিসিয়ে বলে, খুব দুষ্ট হয়েছ প্রিয়াঞ্জনা। এখনো লজ্জা? এত বছর সংসার করার পরও প্রিয়াঞ্জনা তার শাহকে লজ্জা পায়। এই যেমন এখন লাজুক লতার মুখে কোনো কথা নেই, শাহ হাসে, টাকা পয়সা চাই না তার, কেবল একটি সুখের সংসার হলেই চলবে, এই মানুষটা থাকলেই চলবে। চারপাশে মাগরিবের আজান দিচ্ছে, পাখিরা ফিরছে নীড়ে, হলদে বর্ণ সুবিশাল আকাশ, মেঘেদের আনাগোনা তেমন চোখে পড়ছে না। জুঁইফুল গাছের নিচে ইটের তৈরি বেঞ্চের মতো আছে, সেখানে সুমনা বসে আছে। এটি বাড়ির পিছন দিকে। ভাড়াটিয়ারা আজকাল তার দিকে কেমন নজরে যেন তাকায়, কারো চোখে করুণা, কারো চোখে তাচ্ছিল্য। খুব লজ্জা লাগে সুমনার। নিজের হাতে সাজানো গোছানো সংসারটা শেষ হয়ে গেল তার। আজ নিজেকে অপাংতেও মনে হয়, সব অপরিচিত লাগে। নিজের মুখে দুহাত ছোঁয়ায় সুমনা। সে শ্যামবর্ণ, ওই মেয়ে ফর্সা, তার বয়স বেশি, ওই মেয়ের বয়স কম। সে বাচ্চা জন্ম দিতে অক্ষম, আর ওই মেয়ের গর্ভে সন্তান। সুমনা চায় না, তবুও বারবার নিজের সাথে স্বর্ণার তুলনা করে বসে। সুমনা সিদ্ধান্ত নিয়েছে, এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়িতে তার কোনো পিছুটান নেই, কিন্তু কোথায় যাবে, কি করবে? ও অনার্স পাস, কিন্তু চাকরি কি এতই সহজ? ডিভোর্সি মেয়েদের তো সমাজ দুচোখে সহ্য করতে পারে না। তবুও নিজের সিদ্ধান্তকে পাকাপোক্ত করে সুমনা। সেই বাড়ি ছাড়বে, তাও অতি শীঘ্রই। কারো গলা খাকারের শব্দে উদাস নয়নে সেদিক পানে চায় সুমনা। মইনুল সাহেব দাঁড়িয়ে আছেন। সুমনা নজর ফিরিয়ে নেয়। মইনুল সাহেবের দৃষ্টি অন্যরকম। সুমনা এই দৃষ্টির অর্থ বুঝে। প্রীতম যখন তাকে ভালোবাসার সাগরে ভাসিয়েছিল, তার দৃষ্টিও ঠিক এমনই ছিল। এবার আর কোনো ভুল করবে না সুমনা। কোনো পুরুষকে এখন সে আর বিশ্বাস করে না। বাকিটা জীবন একাই কাটিয়ে দেওয়ার ইচ্ছে তার। মইনুল দাঁড়িয়ে রইলেন। ফাহিম এবং তার মা এলো রাতের বেলা। হুলস্থুল কাণ্ড। দুহাত ভরে এনেছে ফাহিম, ফল থেকে শুরু করে মিষ্টি সব। ফাহিমরা দূর সম্পর্কের আত্মীয় প্রবীরের, তবে সম্পর্ক ভালো। ফাহিমের বাবা মারা গেছেন, সে তার মাকে নিয়ে আমেরিকায় থাকে। বড় বোন আছে একটা, পরিবার নিয়ে কানাডা থাকে। নরসিংদীর বালুচরে তাদের নিজস্ব একটা ফ্ল্যাট রয়েছে। তাছাড়া তেমন সম্পত্তি এদেশে করেনি তারা। বেশি তো থাকা হয় না, অনেক মাস পর পর আসে। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নেই। কথাটা শতভাগ মিলে গেল প্রাপ্তির সাথে। সন্ধ্যায় সে মইনুল স্যারের কাছে পড়ল, আর রাতে মা এসে বলছেন প্রীতি যেন তাকে একটা শাড়ি পরিয়ে রেডি করে ড্রয়িং রুমে নিয়ে আসে, কারণ ফাহিম তাকে দেখতে এসেছে। আকাশ থেকে পড়ল প্রাপ্তি। মানে কি? ফাহিম ভাইয়ের সাথে তো প্রিয়াপার বিয়ে হওয়ার কথা ছিল। মা নেওটা হয়, মায়ের উপরে কোনো কথা বলল না প্রাপ্তি, কিন্তু সব রাগ গিয়ে পড়ল প্রিয়াঞ্জনার ওপর। প্রীতি মুস্কি মুস্কি হেসে তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। বেশ হয়েছে। ওই দিন প্রাপ্তির জন্যই বাড়িতে বড় ঝামেলা হয়েছিল। কি রে, চুপসে আছিস কেন? বাবা মা যা করে তাতেই নাকি সন্তানের মঙ্গল। তোর নীতিবাক্য না এটা? খুব মজা পাচ্ছিস তাই না? খুব, টেনে বলল প্রীতি। হঠাৎ করেই কেঁদে দেয় প্রাপ্তি। প্রীতির মন গলে যায়। যত হোক যমজ বোন তো, যদিও তাদের চেহারায় মিল নেই, বরং প্রাপ্তির চেহারা প্রিয়াপার সাথে মিলে। প্রীতির খুব মায়া হলো। মা যে কেন এমন কাণ্ড জ্ঞানহীন কাজ করছে। প্রীতি প্রাপ্তির মাথা হাত বুলিয়ে বলে, থাক, কাঁদিস না, ভাগ্যে যা আছে তাই হবে। শাহবাজ আজ কলেজে গিয়েছে। শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা তার আছে। ঢাকার অলিতে গলিতে অনেক টিউশনি করিয়েছে সে। তবু আজ কিছুটা নার্ভাস ছিল। প্রিয়াঞ্জনা অবশ্য এমন এক কাজ করেছে যে শাহবাজ সব টেনশন ভুলেই গেছে। যাওয়ার সময় নিচ থেকে চুমু খেয়েছিল শাহবাজের গালে, তারপর ঠেলে ঘর থেকে বের করে দরজা আটকে দিয়েছিল। তার শাহ অত্যধিক খুশি হয়ে বাড়ি ছেড়েছে আজ। শাহবাজ যখন আশেপাশে থাকে তখন প্রিয়াঞ্জনার সময় এত মধুর কাটে, এত স্নিগ্ধ লাগে প্রিয়াঞ্জনার।
ছাদ থেকে পুকুর দেখা যাচ্ছে। পুকুরে নীলচে আকাশের প্রতিচ্ছবি। পেঁজা পেঁজা তুলোর মতো মেঘেরা আপন গতিতে ছুটে বেড়ায়। পানিতেও তাদের দুষ্টু চলন বোঝা যায়। প্রিয়াঞ্জনা তাই দেখছে দাঁড়িয়ে। দুহাত রেলিংয়ে ভর করে মেঘেদের আনাগোনা দেখতে ভালোই লাগছে। নাদিয়া আজ কলেজে যায়নি। কলেজ তার কাছে ভয়ঙ্কর জায়গা। সেখানে গেলে তার অসুখ করে। বাবা আবার শিক্ষক সে কলেজের। ভদ্রতার মুখোশ পরে থাকতে হয় তার, যা অতি কঠিন কাজ। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই মেজোপা তাকে বকেছে। সে নাস্তা করেনি। মন খারাপ হলে সে ছাদে আসে, তার গোলাপ গাছগুলোর সাথে কথা বলে। তারপর রাগ কমে। নাদিয়ার রাগটাও বেশ অদ্ভুত। হঠাৎ করে এত রাগ উঠে, মন চায় সব ধ্বংস করে দিক। আবার রাগ যখন পড়ে যায় তখন আফসোস হয়। যাই হোক, সে এখন বেশ বিস্মিত হওয়ার কারণ আছে। ছাদে রেলিংয়ে ভর করে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে লাল শাড়ি, চুল ছেড়ে রাখা, চুলগুলো কোমর সমান। এই ভর দুপুরে এখানে মেয়ে আসলো কোত্থেকে? নাদিয়া ভয়ে দুপা পিছিয়ে গেল। পাশের বাড়ির জলি আন্টি বলেছিলেন তাদের বাড়ির ওয়ালের ওপর নাকি লাল শাড়ি পরে একটা মেয়ে হাঁটে। সে অবশ্য বহুদিন আগের কথা। তখন তারা এ বাসায় নতুন এসেছিল। মা অবশ্য এই কথার সুন্দর একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তার মায়ের মতে এই বাড়িটি জলিরা রাখতে চেয়েছিল, বনিবনা হয়নি। শেষ পর্যন্ত বদরুজ্জামান সাহেব রেখেছেন। এজন্য জলি এসব কথা বলে বেড়ায়। এত বছরে তেমন কিছুই তারা দেখেনি। তবুও ভূতের ভয় নাদিয়ার রয়েই গেছে। আজ তো জলি আন্টির কথাই সত্যি মনে হচ্ছে। নাদিয়ার আবল তাবল ভাবনার মাঝে প্রিয়াঞ্জনা পিছনে ফিরল। খুব আদরে দেখতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। নাদিয়ার হার্ট অ্যাটাক হওয়ার দশা। ভর দুপুরে চুল ছেড়ে, লাল শাড়ি পরনে এত সুন্দর মেয়ে ছাদে দাঁড়িয়ে আছে। এই মেয়ে নির্ঘাত ভূত। নাদিয়া চিৎকার করে ওঠে, ভূত ভূত। বেবাছেকা খায় প্রিয়াঞ্জনা। ভূত কোথায় ভূত? নাদিয়া দুহাত উপরে তুলে ভূত ভূত গান গাইতে গাইতে সিঁড়ির দিকে দৌড় লাগালো। প্রিয়াঞ্জনা ছুটল তার পিছনে। নাদিয়া খেয়াল করলো ভূতটা তার পিছনে আসছে। ওরে আল্লাহ রে, এ কি মুসিবত! নিচে নেমে সামনে পেল মেজোপা তার মাকে। মেজোপাকে জড়িয়ে ধরল নাদিয়া। প্রিয়াঞ্জনা এসে দাঁড়ালো পিছনে। কি রে, কি হয়েছে তোর? মেজোপার প্রশ্নে নাদিয়া বলল, ছাদে লাল ভূত। নাজমা কপাল চাপড়ে বললেন, ওরে গাধা, জলের কথা এখনো মাথায় ঢুকিয়ে রাখছিস? ও প্রিয়াঞ্জনা, শাহবাজের সাথে না তোর দেখা হয়েছে? শাহবাজের বউ। ভূত না হয় নাদিয়া ঠিক যতটা খুশি হয়েছিল তার থেকে কয়েক হাজার গুণ বেশি কষ্ট পেয়েছে শাহবাজের বউ এই কথাটা শুনে। প্রিয়াঞ্জনা সহ সবাই খিলখিল করে হাসছে। কেবল থমকে আছে নাদিয়া। কোনো কথা না বলে চলে যায় নিজ ঘরে। প্রিয়াঞ্জনার বেশ অনেকক্ষণ কথা হয় নাজমা এবং তার মেজো মেয়ের সাথে। প্রিয়াঞ্জনাকে ঘরে নিয়ে পুলি পিঠাও খেতে দেন নাজমা। যদিও বেশি দিন হয়নি, তবুও হৃদয়ের কোথায় যেন হু হু করে ওঠে। মায়ের কথা মনে পড়ে। অজান্তে চোখ ভিজে ওঠে প্রিয়াঞ্জনার। কাজের বাহানা দিয়ে চলে আসে উপরে, তাদের চন্দ্রবিলাস নামক ছোট নীরে। মন খারাপ করে আর কি হবে? বাবা তো বলেছিলেন হয়তো পরিবার নয়তো শাহবাজ। প্রিয়াঞ্জনা তার শাহকে বেছে নিয়েছে। প্রিয়াঞ্জনা ফোন লাগায় তার শাহকে। কথা বলে অনেকক্ষণ। মনের কালো মেঘ দূর হয়ে যায় নিমিষে। রান্নাবান্নার কাজে লেগে যায় সে। শাহবাজ বিকেলে ফিরবে। ফাইমের সাথে প্রাপ্তির বিয়ে ঠিক হয়েছে। আগামী শুক্রবার বিয়ে। তেমন আয়োজন হবে না, বাড়িতেই ছোট পরিসরে অনুষ্ঠান হবে। প্রাপ্তি মুখ ফুটে একটা কথাও বলেনি। ওই দিন রাতে ফাইমের মা প্রাপ্তিকে পছন্দ করে চেন পরিয়ে গিয়েছেন। এত দ্রুত ঘটছে সব কিছু। প্রাপ্তি কিছুই বুঝে উঠতে পারছে না। সুমনা চোখের সামনে এসব অনিয়ম দেখেও কিছু বলেনি, প্রতিবাদও করেনি। কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই। বাসায় নতুন করে কাজের বুয়া রাখা হয়েছে, অথচ সুমনা আসার পরে
কাজের বুয়াকে তাড়িয়ে দিয়েছিলেন জোহরা। আজকাল তাকে কোনো কাজের কথা বলা হয় না, সেও ঘর থেকে বেশি একটা বাইরে বের হয় না। স্বর্ণাকে খুবই আহ্লাদ করেন জোহরা। আজ সকালে ধমকে দুধের গ্লাস হাতে ধরিয়ে দিয়েছেন। সুমনার যখন বাচ্চা পেটে ছিল তখন ভারী ভারী কাজ করাতেন তাকে দিয়ে। বাচ্চা পেটে নিয়ে সুমনা বালতি ভর্তি কাপড় ছাদে নিয়ে যেত, ঘর মুছত। তার বাচ্চা নষ্ট হওয়ার সমস্ত দোষ পড়েছিল তার ঘাড়ে। আদৌ কি সব দোষ তার? এই যে এখন সে মা হতে পারবে না, এর পিছনে কি জোহরার হাত নেই? অবশ্যই আছে। প্রেগনেন্সির পুরো সময়টাই কেটেছে জোহরার মন জুগিয়ে, তাও মন পেল না সুমনা, আর হয়তো পাবেও না। এখন অবশ্য সুমনা এসবের ধারও ধারে না। বিকেলের দিকে বাড়ি ছাড়ল সুমনা। কখন বেরিয়েছে কেউ টের পায়নি। মেইন গেটের বাইরে রাস্তায় যখন দাঁড়ালো তখন বুকের ভিতর অসহনীয় ব্যথা শুরু হলো তার। শারীরিক ব্যথা নয়, মনের ব্যথা। এই ব্যথার কোনো চিকিৎসা নেই। এত বছরের সংসার ফেলে অজানার উদ্দেশ্যে পা বাড়ালো সুমনা। পিছনে ফিরে সে তাকায়নি, কাঁদেনি, কেবল শূন্য লাগছিল সবকিছু। যখন লাল বেনারসি পরে এ বাড়িতে প্রবেশ করেছিল তখন কত স্বপ্ন ছিল চোখে। একটা সুন্দর সংসার, একটা পরিবার। সুমনা সকল পিছুটান ফেলে সামনে এগিয়ে যায়। প্রীতম নামের মানুষটা তার জন্য মরে গেছে। সেই যে ভার্সিটিতে সাপের হাত থেকে রক্ষা করেছিল, সে ছেলেটা মারা গেছে। সুমনা এই পৃথিবীতে একা, একদম একা। জীবন বদলায়, মানুষ বদলায়। এক সময়ের অকৃত্রিম ভালোবাসা একটা সময় এসে অকিঞ্চিতকর হয়ে পড়ে। সুমনার মতো কত শত নারী মুখে কুলু পেটে পড়ে থাকে। তারা চিৎকার করতে চায়, ভয় হয় সমাজের। চিৎকার আটকাতে তারা কামড়ে ধরে নিজ হাত, চোখের অশ্রু আটকাতে বারবার পানি ছিটিয়ে দেয় নিজ মুখে। আগাতে আগাতে জর্জরিত হয়ে ওঠে তাদের মন। কোনো একদিন ডাক আসে ওপারের। মনে চাপা কষ্ট নিয়ে পাড়ি জমায় না ফেরার দেশে। এই পৃথিবীতে সুমনার আপন কেউ নেই। যারা ছিল তাদের সাথে সেই কবেই সম্পর্ক ছিন্ন করেছে, সেখানেও ফিরে যেতে পারবে না। ইদানিং আত্মসম্মান বোধটা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে তার। আপাতত সে নদীর পাড়ে বসে আছে। মেঘনা আজ বেশ উত্তাল, কোনো কারণ ছাড়াই উত্তাল। হিসেব কষছে সুমনা, কোথায় যাওয়া যায়। স্টেশন থেকে ঢাকা এয়ারপোর্টের ট্রেন ছাড়বে সন্ধ্যার দিকে। ঢাকা চলে যাবে কি? সর্বপ্রথম ডিভোর্সের ব্যাপারে একজন ভালো উকিলের সাথে কথা বলতে হবে। সুমনা চাচ্ছে যত দ্রুত সম্ভব সম্পর্কটা হতে বের হতে। উঠে দাঁড়ায় সুমনা। তার পরিচিত একজন মহিলা উকিল রয়েছেন, বাজির মোড়ে বসেন। দেখা যাক কথা বলে। হাতে যথেষ্ট টাকা আছে, এই টাকাগুলো একান্তই তার। আর কিছু গহনাও আছে। শাহবাজ বিকেলের দিকে বাড়ি ফিরেছে। প্রিয়াঞ্জনা অধীর আগ্রহে বসেছিল তার শাহ এর জন্য। বেশ ক্লান্ত লাগছিল শাহকে। বিছানায় বসে শার্টের বোতাম খুলছে সে। প্রিয়াঞ্জনা লেবুর শরবত নিয়ে পাশে এসে দাঁড়িয়ে আছে। শাহ চোখ তুলে তার পানে চায়। হাত বাড়িয়ে শরবত নিয়ে এক নিমিষে খালি করে ফেলে গ্লাস। ফ্রেশ হয়ে আসুন, ভাত দিচ্ছি। আচ্ছা। খাওয়া দাওয়া সেরে গল্প করতে বসে দুজনে। খোলা বারান্দা, পাশাপাশি বেতের সোফা রাখা। সোফায় বসলে স্পষ্ট আকাশ দেখা যায়। আজ পূর্ণিমা, বাইরে জ্যোৎস্নার আলো সর্বত্র। প্রিয়াঞ্জনা সুদায়। চা বসিয়েছিলাম, নিয়ে আসি? যাও। প্রিয়াঞ্জনা চা নিয়ে এলো। চাঁদের আলোয় ছাদ আলোকিত হয়ে আছে। মাতাল হাওয়া বইছে চারপাশে। কেমন কাটলো আপনার প্রথম ক্লাস? ভালো। তবে আজকালকার ছেলে মেয়েরা কি যে ইস্ত্রে পাকা হয়েছে। কেন, কি হয়েছে? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে প্রিয়াঞ্জনা। থাক সেসব কথা, এখন বলো কি কি করলে সারাদিন? উদাস নয়নে চায়ে চুমুক দেয় প্রিয়াঞ্জনা। ঝকঝকে চাঁদের পানে তাকিয়ে বলে, কত কি করলাম। বই পড়েছি, বাড়িওয়ালা চাচি আর ওনার মেজো মেয়ের সাথে গল্প করেছি, রান্নাবান্না করলাম। জানেন কি হয়েছে আজকে? কি? বাড়িওয়ালি চাচির ছোট মেয়ে আমাকে ছাদে দেখে দৌড়ে নিচে চলে গেল।
আমি নাকি ভূত? শাহ প্রিয়াঞ্জনার গালে আঙুল ছুঁয়ে বলল, ভূত না পরি, আমার পরি। আপনার পরি গান শুনতে চায়, একটা গান শোনান না শাহ, আবদার করে প্রিয়াঞ্জনা। শাহবাজ হাসে, খোলা কণ্ঠে গেয়ে ওঠে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। গানের তালে তালে চায় চুমুক দিচ্ছে প্রিয়াঞ্জনা। চা, গান, ভালোবাসার মানুষ। প্রিয়াঞ্জনা তাকায় তার শাহের পানে। জীবন বদলায়, তবে মানুষ কি সত্যিই বদলায়? হয়তো কিছু ক্ষেত্রে বদলায়। যার মানুষটা বদলায় না, তারা হয়তো সুখীদের দলে পড়ে। প্রিয়াঞ্জনা পৃথিবীতে থাকা সেই সুখী মানুষগুলোর মধ্যেই একজন। পূর্ণিমা রাতে নাদিয়া ছাদে হেঁটে বেড়ায়, দুহাত মেলে গায়ে ছোঁয়ায় চাঁদের আলো। দাদি বলতেন, এতে নাকি চেহারাও চাঁদের আলোর মতো হয়ে যায়। গোলাপ গাছগুলো তো তার পথ চেয়ে আছে। যদিও নাদিয়ার মনটা আজ ভীষণ খারাপ। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মোহনীয় কণ্ঠস্বর কানে আসে। রাত আসে, রাত চলে যায় দূরে। সেই স্মৃতি ভুলতে কি আজ পারি? আবারও বুকে চাপা কষ্ট অনুভব করে নাদিয়া। বসে পড়ে সিঁড়িতে। এত অল্প পরিচয়ে কি করে লোকটা তার সমস্ত অন্তর দখল করে নিয়েছে? কি করে? নিজের প্রতি কিঞ্চিত ঘৃণা আসে তার। আবার পরক্ষণেই ভাবে, ভালোবাসা তো খারাপ কিছু না। অনেকেই তো দুই বিয়ে করে, ভালোবাসা তো ভাগাভাগি করেও নেওয়া যায়। নাজমা ডাক লাগালেন নাদিয়াকে। নেশা ধরানো কণ্ঠ ছেড়ে উঠতে মন চাচ্ছিল না, তাও উঠে গেল বাবা মায়ের ঘরে। বদরুজ্জামান সাহেব ল্যাপটপ হাতে বসে আছেন। তুমি পদার্থবিজ্ঞানে ফেল করেছো নাদিয়া, গম্ভীর কণ্ঠে বললেন বদরুজ্জামান সাহেব। তিনি যে অত্যধিক রেগে আছেন তা তার কণ্ঠে স্পষ্ট। নাদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সায়েন্স নিয়ে তো সে পড়তে চায়নি, এসএসসি এরপর আর্টস নিয়ে পড়তে চেয়েছিল। বাবা মাই তো তাকে জোর করে সায়েন্সে দিল। ভালো স্টুডেন্টরা নাকি সায়েন্সে পড়ে। তাছাড়া জিপিএ 5 পেয়ে সে আর্টসে পড়বে, তা তার বাবা কোনো মতেই মেনে নিচ্ছিলেন না। কি হলো, কথা বলছো না কেন? হুঙ্কার দিয়ে উঠলেন বদরুজ্জামান। কেঁপে উঠে নাদিয়া। বাবা এমনিতে অনেক আদর করে তাকে, তবে রেজাল্ট খারাপ করলে অনেক বকা দেয়। আমি কলেজের শিক্ষক। সবুজ স্যার যখন টিচার্স রুমে সবার সামনে বললেন নাদিয়া পদার্থবিজ্ঞানে ফেল করেছে, তখন কতটা লজ্জা পেয়েছিলাম সে জ্ঞান আছে তোমার? প্রাইভেট পড়েও এহাল নাদিয়া। নাজমার প্রশ্নে উত্তর দেয়নি নাদিয়া। পদার্থবিজ্ঞান বিষয়টা তার মাথায় ঢোকে না। এটা কি তার দোষ? নাজমা, তোমার মেয়েকে বলে দাও আগামীকাল থেকে সে শাহবাজের কাছে পদার্থবিজ্ঞান প্রাইভেট পড়বে। ছেলেটা অনেক ভালো পড়ায়। আজ প্রথম ক্লাস ছিল তার, খুবই ভালো পড়িয়েছে। শিক্ষার্থীরা নাকি বেশ প্রশংসা করেছে। আমি কথা বলেছি ওর সাথে, 3 দিন বিকেলে সময় দিবে। সকল মন খারাপ দূর হয়ে গেল নিমিষে। নাদিয়ার মনে উড়ে বেড়াচ্ছে শত শত প্রজাপতি। বাবা বকেছিল বলে চোখে পানি চলে এসেছিল তার। এখন আহা, আকাশে উঠতে ইচ্ছে করছে। সুমনা বাড়ি ছেড়ে চলে যাওয়ায় কারো মধ্যেই তেমন বিচলিত মনোভাব পরিলক্ষিত হলো না। এ যেন হবারই ছিল। প্রীতির অবশ্য অনেক খারাপ লাগছে, একা একা লাগছে। তার ভালো বন্ধু বলতেই কেবল ছিল দুজন, সুমনা ভাবি আর প্রিয়া আপা। দুজনেই বাড়ি ছেড়েছে। নতুন মেয়েটা, হ্যাঁ মেয়েটা, কারণ একে ভাবি বলার ইচ্ছে প্রীতির নেই। কেন জানি একে তেমন পছন্দ হয়নি তার। অন্যের সংসারে উড়ে এসে জুড়ে বসেছে, অথচ কোনো আত্মগ্লানি নেই। তার মাও একে নিয়ে আহ্লাদ করেন। মেয়েটা অনেক সুন্দর, চেহারা একটা সরলতা ভাব আছে, তবে ভিতরটা কুৎসিত। প্রাপ্তি কেমন চুপচাপ হয়ে গেছে, ঝগড়া লাগে না, কঠিন কথা শোনায় না, কেবল খাটে মরার মতো পড়ে থাকে। আগামীকাল শুক্রবার সকালে ছোট করে হলুদ করা হবে। বাড়িতে লোকজন আসছেন। অনেকে অবশ্য সুমনার কথা জিজ্ঞেস করছে। জোহরা কৌশলে এড়িয়ে যান। তাতে কি আর মানুষ বোঝে না? চাপা একটা গুঞ্জন তো হয়। স্বর্ণার বাড়ন্ত পেটের দিকও বাঁকা নজরে তাকাচ্ছেন অনেকে। অবাক হন,
বিয়েটা হয়েই গেল অনাড়ম্বরভাবে। মায়ের চোখ শাসানো দেখে প্রাপ্তি বুঝতেও পারেনি কখন সে কবুল বলে ফেলেছে। প্রীতি সেখানে উপস্থিত ছিল না। তার মন কেমন যেন করছে। তাদের বাসায় 2টা শিউলি ফুলের গাছ আছে। বিল্ডিং ঘেঁষে দাঁড়িয়ে তারা, যমজ গাছ বলে পাড়ার লোকে। প্রাপ্তি, প্রীতির বয়স আর গাছ দুটোর বয়স একই। ফুলে ফুলে মুখরিত হয়ে থাকতো 2টো গাছ। সবুজ পাতার মাঝে কমলা সাদা ফুলগুলো যেন অজানা কল্লোলে মেতে উঠত, সুঘ্রাণে ভরিয়ে তুলত চারপাশ। গতকাল রাতে মন খারাপ করে হাঁটছিল প্রীতি। মাজা করছেন তা অন্যায়, সেও বুঝতে পারছে, তবে প্রতিবাদ করা নিছকই বোকামি। তখনই প্রীতি দেখে একটি শিউলি গাছ কেমন নেতিয়ে পড়েছে, পাতাগুলো নির্জীব হয়ে আছে। সে অজানা কল্লোলও তার নেই। ছ্যাদ করে ওঠে প্রীতির অন্তর। তবে কি এটা কোনো অশনি সংকেত? মন খারাপ বেশি করে ঝাপটে ধরে তাকে। কেবল ঠোঁট আউড়ে বলে, মা ভুল করছ, বড় ভুল করছ। তারপর রাত পেরিয়ে ভোর আসে। ভানু তার প্রতাপ বিস্তার করে আসমানে। নীল আর লালের মিশ্র খেলা দেখা যায়। স্বর্ণা মহা উৎসাহে হলুদের শাড়ি পরিয়ে দেয় প্রাপ্তিকে। হলুদ ছোঁয়ানো হয়। ছাদের একপাশে রমণীরা হাসাহাসি করে, মস্করা টিটকারি করে। প্রাপ্তির ছোট প্রাণ যেন নিষ্প্রাণ। কলসি ভরে পানি ঢালা হয়। একসময় পরানো হয় লাল শাড়ি। তারপর বিয়েটা হয়ে যায়। কাকেরা কাকা করছিল বাইরে। ফাহিমের মুখে বিস্তৃত হাসি। খাওয়া দাওয়া শেষে বিদায়ের পালা। প্রাপ্তি কান্না করেনি, কেবল মূর্তির মতো দাঁড়িয়েছিল। প্রীতি বারান্দায় দাঁড়িয়ে দেখছে। সে বুঝতে পারছে তাদের ঘরটা খালি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। প্রাপ্তি মায়ের পানে তাকিয়ে মনে মনে ভাবে, আমি তো তোমার সব কথা শুনতাম মা, আমার সাথে কেন এমন করলে তুমি? মুখ ফুটে কিছু বলে না, গাড়িতে উঠে বসে। ফাহিম তার হাত ধরে, একটু শক্ত করেই ধরে। অজানা একটা ভয়ে আড়ষ্ট হয়ে যায় প্রাপ্তি। নরসিংদী শহরের 10 তলা উঁচু এক ভবনের সামনে গাড়ি থামে। ফাহিমের মা প্রাপ্তিকে গাড়ি থেকে বের করেন। লিফটে উঠে তারা। ফাহিমদের সকল আত্মীয় স্বজন বিদেশে থাকে। বরযাত্রী বলতে তেমন কেউ ছিল না। ফাহিমের কিছু বন্ধু আর 2-1 জন আত্মীয়। তারা প্রস্থান করেছে। ফ্ল্যাটটি খুবই বিলাসবহুল। রীতিনীতি শেষ করে ফাহিমের ঘরে বসিয়ে রেখে যাওয়া হয় প্রাপ্তিকে। ছোট মেয়েটা ভয়ে শঙ্কায় কুঁকড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করে ফাহিম। প্রাপ্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। প্রাপ্তি স্তব্ধ হয়ে যায়। কি হচ্ছে? কেন হচ্ছে? আদৌ কি তার সাথে এসব হওয়ার ছিল? একসময় তীব্র ব্যথায় চিৎকার করে উঠে প্রাপ্তি। অনেক চিৎকার করে। কিভাবে অনুভূতি ব্যক্ত করা যায় প্রাপ্তি জানা নেই। তবে মনে হচ্ছে সিংহ শরীর থেকে এক থাবা মাংস নিয়ে গেলে যেমন লাগে তেমন লাগছে প্রাপ্তির। ফাহিম একবারও চিন্তা করেনি মেয়েটা ছোট, বয়স অল্প, সে নিজের কামনা মিটায়। একবার নয়, কয়েকবার। মাঝরাতের দিকে অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায় প্রাপ্তি। বেশ রক্তপাত হয়েছে তার। মাঝরাতের দিকে ঘুম ভেঙে যায় প্রিয়াঞ্জনার। ধর্মর করে উঠে বসে। খুব তৃষ্ণা পেয়েছে। কেমন শূন্য লাগছে ভিতরটা। মনটা বড় অস্থির লাগছে। ডান হাত দিয়ে কপালের ঘামটা মুছে নেয়। শাহবাজও সজাগ হয়ে যায়। কি হয়েছে প্রিয়াঞ্জনা? জানি না শাহ, কেমন অস্থির লাগছে। পানি খাবে? শাহবাজ উঠে লাইট জ্বালায়। গ্লাস ভরে পানি এনে দেয় প্রিয়াঞ্জনার হাতে। ঢকঢক করে পানি পান করে প্রিয়াঞ্জনা। হাত পা কাঁপছে তার। শাহবাজ তা খেয়াল করে, জড়িয়ে ধরে প্রিয়াঞ্জনাকে। খুব খারাপ লাগছে। বুঝতে পারছি না, মনে হচ্ছে আমার যে কষ্ট পাওয়ার কথা তা অন্য কেউ পাচ্ছে। কথা জড়িয়ে আসছে প্রিয়াঞ্জনার। শাহবাজ মাথা হাত বুলিয়ে দেয় তার। ঘুমিয়ে পড়ে প্রিয়াঞ্জনা। সকালবেলা প্রিয়াঞ্জনা অনেকটা স্বাভাবিক হয়েছে। পরোটা বানাচ্ছে এখন। শাহবাজ কিছুক্ষণ পর কলেজের উদ্দেশ্যে বের হয়ে যাবে। নিজে রেডি হওয়ার পাশাপাশি টুকটাক সাহায্য করছে প্রিয়াঞ্জনাকে। সকালবেলা নাস্তা হিসেবে পরোটা আর চা তাদের দুজনেরই খুব পছন্দ। একটা টিউশনি পেয়েছি প্রিয়াঞ্জনা। পরোটা খেতে খেতে বলে শাহবাজ, ভালো খবর। কাকে পড়াবেন?
বাড়িওয়ালা চাচার ছোট মেয়ে নাদিয়াকে। মেয়েটা কি যে দুষ্টুসা, আশেপাশের অনেকে ওর নামে বিচার নিয়ে আসে। তারা গল্প করছিল আর খাচ্ছিল। গরম চা জিহবাই লাগে প্রিয়াঞ্জনার। শাহবাজ ব্যস্ত হয়ে ওঠে। ভালোবাসা পেতে সবারই ভালো লাগে। এই যে প্রিয়াঞ্জনার সামান্য ব্যথায়ও শাহবাজ এত ঘাবড়ে যায়, এমন কি সব সময় হবে? হুট করে এমন ভাবনা প্রিয়াঞ্জনার মস্তিষ্কে চলে আসে। অবান্তর, এমন হতেই পারে না। প্রিয়াঞ্জনা উড়িয়ে দেয় নিজের ভাবনা। সারাদিন কলেজ শেষে শাহবাজ বাড়ি ফিরে বিকেলে। প্রিয়াঞ্জনা অপেক্ষায় ছিল। পুকুর পাড়টায় যাওয়ার ইচ্ছে বহুদিনের। শাপলা ফুলের দলেরা যেন হাত বাড়িয়ে ডাকছে তাকে। কি অপূর্ব সুন্দর পুকুরটা, চারদিকে গাছে ঘেরা, মাঝখানে শতবর্ষী পুকুর। ঈষৎ সবুজ টলমল পানিতে ফুটে আছে কত শত শাপলা। ছাদ থেকে প্রিয়াঞ্জনা অবাক নয়নে চেয়ে থাকে। কি সুন্দর! চলুন শাহ, আজ পুকুর পাড়ে যাই। চলো, 5টা থেকে নাদিয়াকে পড়াতে যাব বলে আসছি। প্রিয়াঞ্জনা ঘড়িতে দেখে 4:50 বেজে গিয়েছে। এখন গেলেও বেশিক্ষণ বসতে পারবে না। থাক, আজ যাব না শাহ, আপনি বরং আজ পড়াতে যান। আমরা কালকে যাব। ঠিক আছে, তুমিও আমার সাথে নিচে চলো তাহলে। চাচির সাথে বসে গল্প করলে তা যাওয়া যায়। বিথির সাথে কথা হলো সেদিন। মেয়েটা খুব ভালো, অনার্সে পড়ছে। চাচার মেজো মেয়ে। শাহবাজ ভালোবাসার পরশ এঁকে দেয় প্রিয়াঞ্জনার কপালে। সুদায়, একা একা খারাপ লাগে তোমার? বাড়ির কথা মনে পড়ে? প্রিয়াঞ্জনা শাহবাজের বুকে মাথা রেখে বলে, না শাহ, আপনি সাথে আছেন না আমার। তাছাড়া একা থাকার তো আমার অভ্যাস আছে। তখন সময়টা ভিন্ন ছিল প্রিয়াঞ্জনা। তুমি ভার্সিটি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে, বাড়িতে ফোন করে কথা বলতে পারতে। এখন তো। থেমে যায় শাহবাজ। চাচি সেলাই কাজ পারেন, আমি ভাবছি শিখব। সময়ও কাটবে। আমি কি শিখব শাহ? তোমার যা করতে ভালো লাগবে তাই করবে। আমার পারমিশন লাগবে বোকা মেয়ে? শাহবাজের পাল্টা জবাবে মন প্রসন্ন হয়ে ওঠে প্রিয়াঞ্জনার। তার শাহ আলাদা, সবার চেয়ে আলাদা। শাহবাজের কাছে মোবাইলে কল আসে। প্রিয়াঞ্জনা নাজমা আর বিথির সাথে গল্প করছে ড্রয়িং রুমে। শাহবাজ বসে আছে ডাইনিং টেবিলে। নাদিয়া বই খাতা আনতে গিয়েছে। কল রিসিভ করে শাহবাজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। চিনেছেন? জি। 6 মাস সময় থেকে কিন্তু কিছুদিন মাইনাস হয়ে গেছে। ভাববেন না আপনি শিবপুরে আছেন আমরা জানি না। টাকা রেডি রাখবেন। কল কেটে দেয় আগন্তুক। কয়েকটা দিন তো সুখেই ছিল শাহবাজ, আবার সেই পিছুটান। টেনশনে মাথার রগ ফুলে ওঠে তার। কি হবে ভবিষ্যতে? 2.5 কোটি টাকা। এত টাকা কোথায় পাবে শাহবাজ? তারা যদি কেস করে দেয়, ঝামেলার ওপর আরেক ঝামেলার সৃষ্টি হবে। মামাদের কর্মে বিষিয়ে ওঠে অন্তর। বিশ্বাসঘাতকদের বিচার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেয় শাহবাজ। একটা কথা সে স্পষ্ট বুঝতে পারছে, ভবিষ্যতে বড় কোনো ঝড় আসতে চলেছে। নাদিয়া বই নিয়ে পাশের একটি চেয়ারে এসে বসে। সাজগোজ করেছে সে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, চুল ছেড়ে রাখা। নতুন একটি 3 পিসও পরেছে। ও বোধহয় জানে না তার এসব সাজসজ্জা শাহবাজকে একটুও প্রভাবিত করছে না। শাহবাজ পড়াচ্ছে নিজের মতো করে। একবার ফিরেও তাকাচ্ছে না নাদিয়ার পানে। সময় থেমে থাকে না, মানুষের জীবনও থেমে থাকে না। সময় চলে নিরন্তরভাবে। কারো দিকে ফিরে তাকানোর তার ইচ্ছে আকাঙ্ক্ষা কোনোটাই নেই। বেশ নিষ্ঠুর সে। মানুষের জীবনও সেই সময়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সদ্য জন্ম নেওয়া শিশুটা বুঝতেও পারে না, কেমন তুড়ি মারার মতো সে বার্ধক্যে পৌঁছে যায়। মনে হয় এই না সেদিন জন্মালাম, মায়ের থেকে ছিন্ন করা হলো আমাকে, নারী কাটা হলো আমার। আজ আমি শয্যাশায়ী। কিভাবে কেটে গেল এত দীর্ঘ সময়, এত দীর্ঘ জীবন। তখন তার নিজেকে মনে হয় কড়া রোদে ধান খেতে পানি জোগানো, সেচ মেশিনের মতো। পানি জোগানোই যার কাজ, একলা তার জীবন। কৃষক আসেন যখন
তখন তার খানিক ভালো লাগে, তবে আবার সে একলা হয়ে যায়। তার কাজ একটাই, সেচ দাও, সেচ দাও, সেচ দাও। থেমে গেলে তাকে ফেলে দেওয়া হয়, নতুন সেচ মেশিন আসে। সুমনার স্থান হয়েছে আজিমপুর বস্তিতে। একটা মাস বেশ মিশ্র কেটেছে তার, কখনো কষ্ট কখনো সুখ। ডিভোর্সের বন্দোবস্ত করেই চলে এসেছিল নরসিংদী রেল স্টেশন। দাঁড়িয়েছিল বেশ অনেকটা সময়। রেল লাইনের পাশে ফেলে রাখা ময়লাগুলোর উপরে বেশ কয়েকটা কাক উঠছিল। সুমনা তাকিয়েছিল সেদিকে, একাধারে, পলকও পড়েনি তার। মস্তিষ্ক শূন্য হয়ে আছে। যার জন্য ঘর ছাড়লো, পরিবার ছাড়লো, যার খুশির জন্য সব সহ্য করলো, সে কি করে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারল? সুদর্শন ছেলেটা সাপের হাত থেকে বাঁচিয়েছিল তাকে, কত কত ওয়াদা করেছিল। সুমনার মনে পড়ে নির্জন পাহাড়ে এক গোধূলি লগ্নে দুর্বাঘাসের উপর প্রথম প্রণয় হয়েছিল তাদের। নিজেকে সঁপে দিয়েছিল বিশ্বাসঘাতকের হাতে। প্রতিটি প্রণয়ে কত শত ওয়াদা করেছিল, আর আজ হাতটা ছেড়ে দিল। আজ সুমনা একদম একা। তার অন্তর চিৎকার করে বলছে সে আমাকে ভালোবাসেনি। সুমনার ধ্যান ভেঙেছিল ট্রেনের তীব্র শব্দে। যন্ত্রের মতো উঠে বসেছিল ট্রেনে। কখন যেন ট্রেনটা চলতে শুরু করলো। রাত তখন কয়টা বাজে সুমনার খেয়াল নেই। ট্রেন থেমেছিল ঢাকা এয়ারপোর্টের পাশে রেলওয়ে স্টেশনে। রাতটা কেটেছিল সেখানে। তার পরের দিনটাও সেখানেই কাটলো। কোথায় যাবে, কি করবে, কোনো কিছুই মাথায় আসছিল না তার। রেল স্টেশনে বসে থাকতে থাকতে সুমনা অনুভব করে জীবন কোনো সিনেমা নয়, জীবনে বড় যন্ত্রণার। ভাতের হোটেলে দুপুরের তীব্র ক্ষুধায় যখন ভাতের লোকমা মুখে তুলত, তখন মনে হতো হায়, এটাই কি ভালোবাসার পরিণাম? জাবেদা নামক একজন মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটি একটি সুপার শপে কাজ করে, থাকে আজিমপুর বস্তিতে ছোট একটি টিনের ঘর নিয়ে। ওর যা ইনকাম তাতে ভালো একটা হোস্টেলে থাকা যায়, তবে বাড়িতে টাকা পাঠাতে হয়। বস্তিতে ছোট ঘরটা অল্প টাকায় পেয়েছিল। গত 2 বছর ধরে থাকে। সুমনা নিজের জীবনের গল্প শোনালো তাকে। জাবেদার মায়া হলো। সেই থেকে সুমনা বস্তিতে জাবেদার সাথে থাকছে। মেয়েটা তাকে সুপার শপে চাকরিও নিয়ে দিয়েছে। কৃতজ্ঞতায় চোখ ছলছল করে উঠেছিল সুমনার। একটা ঠাঁই তো হলো, হোক সেটা বস্তিতে। কিছুদিন পর থেকে টিউশনি শুরু করবে সুমনা। রাতে টিউশনি করাবে। বস্তির কয়েকজন বাচ্চাকে সে পড়ায়, সেটা অবশ্য বিনামূল্যে। দিনগুলো এখন ভালোই কাটছে সুমনার। চা খারাপ হলে এখন আর কেউ হাতের মধ্যে গরম চা ঢেলে দেয় না। ছোট কোনো অপরাধের জন্য কেউ এখন গায়ে হাত তোলে না। দীর্ঘ সময় আদরের নামে কেউ ম্যারিটাল রেপ করে না। কারো মন জুগিয়ে চলারও প্রয়োজন হয় না। নিজের মতো চলে সুমনা। স্বাধীন জীবন বেশ আছে সুমনা। শপথ করেছে আর কখনো সংসার নামক রণক্ষেত্রে প্রবেশ করবে না। প্রিয়াঞ্জনা, নাদিয়ার আচরণ স্বাভাবিক না। আমি আগেও তোমাকে বলেছি। ও আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, সাজগোজ করে আসে। মানুষ এত বেহায়া কি করে হয়? সে জানে আমি একজন বিবাহিত পুরুষ, তারপরও আমার কাছাকাছি আসার চেষ্টা করছে। 1টা মাস আমি ওকে পড়াচ্ছি, কেবল চাচার কথা ভেবে। আমি কিছু বলি না। নয়তো তুমি তো আমাকে চিনো, থাপড়ে দাঁত ফেলে দিতাম। অসভ্য একটা। বেশ রেগে রয়েছে শাহবাজ। প্রিয়াঞ্জনা বেশ মজা পাচ্ছে। ও নিজের শাহকে চিনে, আল্লাহর পরে সবচেয়ে বেশি বিশ্বাসও করে। এতটুকু নিশ্চিত বলা যায়, এই মানুষটা তাকে কখনো ধোঁকা দিবে না। মুস্কি হেসে প্রিয়াঞ্জনা শুধায়, ভালোই তো। পুতুলের মতো একটা মেয়ে আপনাকে পছন্দ করছে, আর আপনি রেগে যাচ্ছেন শাহ? রাগ কেন? শাহবাজ বেশ বুঝতে পারছে প্রিয়াঞ্জনা মজা নিচ্ছে, তাই না? বলেই প্রিয়াঞ্জনাকে নিজের মাঝে আবদ্ধ করে ফেলে শাহবাজ। এলোমেলো ছন্ন ছাড়া চুলগুলো কানে গুঁজি দিয়ে বলে, বেশ মজা পাচ্ছ তাই না? বসুন্ধরার কথা মনে নেই? নেই আবার? শুধু শুধু আপনি মেয়েটাকে অপমান করেছিলেন। শুধু শুধু প্রিয়াঞ্জনা আমার সাথে আঠার মতো লেগে থাকতো। তোমার সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যে বলতো। কত চেষ্টা করেছে আমাদের সম্পর্ক নষ্ট করার। বন্ধুত্ব তো শেষ করে দিয়েছি শাহ। এমন বন্ধু আমার চাই না, যে আমার স্বামীকে ছিনিয়ে নিতে চায়।
এই জগৎ বড় স্বার্থপর প্রিয়াঞ্জনা, বড়ই স্বার্থপর। মন খারাপ হয়ে যায় শাহবাজের। আর মাত্র কিছুদিন, কোথায় পাবে এত টাকা? কোনো কুল কিনারা পাচ্ছে না শাহবাজ। প্রিয়াঞ্জনাকে বুঝতেও দিচ্ছে না। প্রিয়াঞ্জনা উঠে বসে, খোলা চুলগুলো খোপা করে বলে, পুকুর পাড়ে যাবেন শাহ? চলো। অপরাহ্ন আশ্বিনের দুপুর পেরিয়ে ঠান্ডা আবহাওয়া বিরাজমান চারপাশে। মহালয়া শুরু হয়ে গিয়েছে। পাশেই দুর্গাপূজার আয়োজন করেছে সনাতন ধর্মাবলম্বীগণ। মাঝে মধ্যেই ঢাকের আওয়াজ আসে, বেশ আমেজ ভাব চতুর্দিকে। লোকজনের শোরগোল শোনা যাচ্ছে। তরুতে ঘেরা শতবর্ষী পুকুরের সিঁড়িতে বসে প্রিয়াঞ্জনা আর তার পাশে শাহ। আলো ছায়ার খেলা দেখা যাচ্ছে পুকুরের পানিতে। প্রিয়াঞ্জনা আনমনে হয়ে যায়। সে একটা জিনিস জানতে পেরেছে, কি করে শাহকে বলবে বুঝতে পারছে না, সাহস পাচ্ছে না। ঘরে মজা করলো, মনের ভিতর বেশ বড় একটি কথা চেপে রেখেছে প্রিয়াঞ্জনা। হুট করে কি যে হলো, শাহবাজকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখি প্রিয়াঞ্জনা। হু হু করে কেঁদে দেয়। বেবাচেকা খায় শাহবাজ। নিজেকে সামলে প্রশ্ন করা অর্ধাঙ্গীকে, কি হয়েছে ময়না পাখি? আমি কোনো দোষ করেছি? প্রিয়াঞ্জনা জবাব দেয় না, কান্না করে যায় কেবল। শাহ হতবিহ্বল হয়ে পড়ে, বারবার শুধায়, প্লিজ প্রিয়াঞ্জনা, কি হয়েছে বলো, কান্না করো না প্লিজ। আমার দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে তোমার? সূর্য অস্ত যায়। প্রিয়াঞ্জনা নীরব হয়। আস্তে করে বলে, আপনি বোধহয় বাবা হতে চলেছেন শাহ। চাতক পাখি হা করে আকাশ পানে চেয়ে থাকে, আর্তনাদ করে এক ফোঁটা বৃষ্টির জন্য। অনেক সময় দেখা যায় বৃষ্টির মৌসুম ছাড়াই শীতকালে অথবা অসময়ে আকাশে কোনো রকম মেঘ আন্দার ছাড়াই হঠাৎ এক পশলা বৃষ্টি নামে। এরকম হঠাৎ বৃষ্টি হলে গ্রামের মুরব্বীরা বলেন চাতক পাখির আর্তনাদ আর প্রার্থনায় মিকাইল ফেরেশতা বৃষ্টি দিতে বাধ্য হয়েছেন। সেই বিশ্বাস থেকে আগের দিনে গ্রাম বাংলায় চৈত্র বৈশাখে অনাবৃষ্টি আর খরা দেখা দিলে খড়কুটো দিয়ে প্রতীকী চাতক পাখি বা চাতক মূর্তি বানিয়ে সেটিকে খোলা মাঠে আকাশের দিকে অনেক উঁচু করে রাখা হতো। যাই হোক, সে এক ভিন্ন প্রসঙ্গ। তবে চাতক পাখি বৃষ্টি পেলে কতটা আনন্দিত হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। মানব মনও অনেক সময় চাতক পাখির ন্যায় হয়ে ওঠে। নির্দিষ্ট একটি জিনিস পাওয়ার জন্য দিনের পর দিন আল্লাহর কাছে আকুল আবেদন করে। তারপর একদিন চাতক পাখির বৃষ্টির মতোই পেয়ে যায় সে জিনিস। মুখ ফুটে কখনো বলেনি, কিন্তু একটি সন্তান শাহবাজের নিকট সেই চাতক পাখির বৃষ্টির মতোই। পুরুষ মানুষের পুরুষত্বে সবচেয়ে বেশি আঘাত লাগে যখন তাকে মানুষ বাজা হিসেবে অপবাদ দেয়। অপবাদ দিয়ে বলে, তুমি বাচ্চা দিতে অক্ষম, তুমি বাছা। ভরা মজলিসে যখন প্রিয়াঞ্জনার মা তাকে অপবাদ দিয়েছিল, আত্মসম্মানে বড় লেগেছিল তার। সূর্য ডুবে যাওয়ার পর মুহূর্তে প্রিয়াঞ্জনা যখন বলল, আপনি বোধহয় বাবা হতে চলেছেন শাহ, সেই হতে ঠাটা পড়া মানুষের ন্যায় বসে আছে শাহবাজ। প্রিয়াঞ্জনা তার বুকে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। বারবার জিজ্ঞেস করছিল, আপনি খুশি হননি তাই না শাহ? শাহবাজ কোনো জবাব দেয়নি। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তার পাগলিনী। অন্ধকার হয়ে আসছে চতুর্দিকে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে কিছুক্ষণ পূর্বে। মসজিদে যেতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তবে ছোট বাচ্চার মতো ঘুমিয়ে থাকা আদরিনীকে জাগানোর ইচ্ছে তার হচ্ছে না। আলতো করে কোলে তুলে নেয় তাকে। মেয়েটা কিছুই খায় না, একদম শোলার মতো পাতলা যেন। তীব্র আবেগে শাহ একখানা ভালোবাসার পরশ এঁকে দেয় প্রিয়াঞ্জনার কপালে। পা বাড়ায় বাড়ির পথে। নিজের ঘরের বারান্দায় বসেছিল নাদিয়া। নিচতলায় ঘর হলো, প্রশস্ত বারান্দা আছে এই বাড়িতে। সন্ধে নাস্তা আর চা নিয়ে বসেছিল সে বারান্দায়। গেট খোলার শব্দে সেদিকে তাকায়। হলদে টিমটিমে লাইটের আলোয় নিজের প্রিয় মানুষটার কোলে প্রিয় মানুষের প্রিয় মানুষ কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। নাদিয়া এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। এ যাতনা সহ্য করা দায়।
কেন সে ভুল মানুষটাকে মন দিল? জ্বলে যাচ্ছে অন্তর। নাদিয়া তীব্র আক্রোশে ঘরে ছুটে যায়। বারান্দার দরজা লাগায় উচ্চ শব্দে। নীরবতায় সে শব্দ বিকট শোনায়। শাহবাজ অবাক হয়। শব্দের উৎস ধরতে পারে না অবশ্য। প্রিয়াঞ্জনা গভীর ঘুমে। ঘুম ভাঙেনি তার। নিজেদের চন্দ্রবিলাস নামক স্বপ্নের কুঠিরে প্রবেশ করে শাহ। অতি যত্নে অর্ধাঙ্গীকে শুইয়ে দেয় খাটে। উঠতে নিলে দেখে বকের কাছটায় সফেদ শার্টটা আঁকড়ে ধরে আছে তার প্রিয়াঞ্জনা। ছাড়িয়ে নেয় সে। টুপি নিয়ে বেরিয়ে পড়ে মসজিদের উদ্দেশ্যে। আজ অনেক খুশি শাহ, অনেক বেশি খুশি। কেউ ভাসে পদ্ম জলে, কেউ পুরো অঙ্গারে। জ্বলন্ত অঙ্গারে পুড়লে কেমন যন্ত্রণা হয় প্রাপ্তি জানে না। তবে সে যেরকম জীবন অতিবাহিত করছে তা হয়তো সেই যন্ত্রণার চাইতে অধিক। একটু আগেই চা ভালো হয়নি বলে তার হাতে গরম চা ঢেলেছে ফাহিম। প্রাপ্তি বারান্দায় উদাসী হয়ে বসে আছে। এই বারান্দায় বসলে শহরের অনেকটুকু দেখা যায়। অন্ধকারে ঢেকে গেছে শহর। জলজল করে জ্বলছে বাতি। প্রাপ্তি দেখত তার ভাই প্রীতম এই কাজ করত। সুমনা ভাবি কতটা করত তাদের পরিবারের জন্য। প্রাপ্তির মাঝে মধ্যে মনে হতো সুমনা তার ভাবি না, সুমনা তাদের বাড়ির কাজের মহিলা। প্রীতম ভাইয়ের এত লাঞ্ছনা সেও পড়ে থাকতো তাদের বাসায়। প্রাপ্তি কখনো প্রতিবাদ করেনি। প্রীতি করত আর প্রিয়াপা করত। সে দেখেও না দেখার ভান করত। এমন কতদিন গিয়েছে ভাবির বিরুদ্ধে ভাইকে উস্কে দিত সে। আর ভাই মারত সুমনা ভাবিকে। এমন করত প্রাপ্তি মায়ের কথায়। এখন হারে হারে টের পাচ্ছে এই পৃথিবীতে কেউই অপরকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে পারে না। ভুগতে হয় তাকে, চরম মূল্য দিতে হয়। ফুফিমা ডাকত প্রাপ্তি। বছরে একবার হয়তো প্রাপ্তিদের বাসায় যেতেন, কত আদর করতেন। এই একটা মাস সেই ফুফিমারই অন্য রূপ দেখেছে প্রাপ্তি। একজন মানুষের এত রূপ থাকতে পারে? পান থেকে চুন খসলো প্রাপ্তিকে সেটা চরম মূল্য দিতে হয়। সেই ভয়াবহ রাতের পর প্রতিটি রাতই এমন কেটেছে তার। মাকে বলার চেষ্টা করেছিল, মা এক ধমক দিয়ে থামিয়ে দিয়েছে তাকে। স্বামী স্ত্রীর গোপন কথা অপরকে জানানো উচিত নয়। মা কঠোরভাবে তাকে একথা বলে দিয়েছেন। সে লাজলজ্জার মাথাকে অশ্রুসিক্ত কণ্ঠে বলেছিল, মা, আমি অনেক ব্যথা পেয়েছি। উনি আমার সাথে খুবই জঘন্য আচরণ করেছেন। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমাকে। চুপ, বেয়াদব মেয়ে। আরেকবার এসব কথা মুখ দিয়ে বের করলে খবর আছে তোমার। প্রথমবারে এমন হয়। আর একটা কথাও মাকে বলেনি প্রাপ্তি। এতটা অসহায় লাগে নিজেকে। 4 দিন পর ফাহিম এবং তার মা আমেরিকা চলে যাবেন। প্রাপ্তি থাকবে তার বাবার বাড়ি। যাওয়ার কিছুদিন পর প্রাপ্তিকে আমেরিকা নেওয়া হবে প্রথমে, পরে নেওয়া হবে প্রীতমকে। ড্রয়িং রুমে বসে হেসে হেসে এমনই প্রীতমকে বলেছিল ফাহিম, প্রাপ্তি, বারান্দায় তুমি। চোখের পানি মুছে উঠে দাঁড়ায় প্রাপ্তি। ডাকার সাথে সাথে সামনে না গেলে শাস্তি পেতে হবে তাকে। জি বলুন। ওয়ার্ড্রোব থেকে লাল শাড়ি বের করে ফাহিম প্রাপ্তির সামনে এনে তার হাতে দেয়। মুখে বলে, আমার 2 জন বন্ধু আসবে কিছুক্ষণ পর। আমাকে যেভাবে খুশি করো তাদেরও সেভাবে খুশি করবে। প্রাপ্তি ছোট মানুষ, জটিল কথা বুঝতে বেশ সময় লাগে তার। সুদায় মানে? অমনি গালে শক্ত করে চেপে ধরে ফাহিম। হুঙ্কার ছেড়ে বলে, ঢং করিস, বুঝিস না? শুতে হবে তাদের সাথে। ওরা আমার ভালো বন্ধু, বুঝেছিস? প্রাপ্তি অবাক হয়, হতবাক হয়। যাতনা জড়ানো কণ্ঠে বলে, আমি পারবো না। এবারে গালে দানবীয় চর পড়ে। ফাহিম চিৎকার করে বলে, তোর ভাইয়ের কাছ থেকে তোকে আমি টাকা দিয়ে কিনেছি। তোর ভাই তোকে বিক্রি করে দিয়েছে আমার কাছে। জুয়া খেলে শুয়োরের বাচ্চা। তোর হারামি ভাই টাকা আর বিদেশ যাওয়ার লোভ সামলাতে পারেনি। আমি যা বলবো তাই তোকে করতে হবে। নিজের ভাইয়ের নামে এমন সব কথা শুনে বিস্ময়ে ফাহিমের পানে তাকিয়ে থাকে প্রাপ্তি। মানুষ অনেক সময় তার আশেপাশের ঘটনা মানতে পারে না। মনে হয় এটা আমার তন্দ্রার জগৎ, তন্দ্রায় আছি আমি। ধারণা করা যায় নিখুঁত এই অনুভূতিটি সম্পর্কে সমগ্র মানুষ জাতি জ্ঞাত। জীবনের কোনো না কোনো এক সময়
এই রূপ অনুভূতি গিলতে হয়েছে সকলকেই। যদি না হয়ে থাকে তবে অদূর ভবিষ্যতে অনুভূতিটি অনুভব করার সম্ভাবনা প্রায় শতভাগই বলা চলে। কিছুক্ষণ পূর্ব এমন অনুভূতি হচ্ছিল প্রাপ্তির। তার সাথে যা ঘটেছে তা সে কখনোই মানতে পারবে না, কিন্তু তাও ঘটনাটি ঘটেছে। সময় নামক স্রোতে সেই ঘটনাটি স্থান দখল করে নিয়েছে। প্রাপ্তি স্থির, ক্লান্ত, ব্যথায় জর্জরিত শরীরটা নিয়ে বিছানায় শুয়ে আছে। অর্ধনগ্ন শরীরটা ঢাকা পাতলা সাদা একটি নকশিকাঁথা দ্বারা। ফাহিম কোনো মজা করছিল না। সে বর্বর, জানোয়ার, তার প্রমাণ সে দিয়েছে। তার দুজন বন্ধু সৌরভ এবং হেমন্ত এসেছিল রাত 8টার দিকে। তাদের নাস্তা দিতে হয়েছে প্রাপ্তিকে। শাশুড়ি বাড়ি নেই, কাজের লোকও নেই। বেশ রাত পর্যন্ত 3 জন মিলে মদ পান করেছে। হাসি ঠাট্টার পাশাপাশি টেলিভিশনে চলেছে অশ্লীল নীল ছবি। প্রাপ্তি শোবার ঘরে এক কোণায় বসেছিল। ভয়ে তার প্রাণ ওষ্ঠাগত। নিজের সম্ভ্রম হারিয়ে ফেলার ভীতিতে হৃৎপিণ্ডও যেন স্থির হয়ে যাচ্ছিল। মোবাইলটাও কেড়ে নেওয়া হয়েছে। ভয়ে প্রাপ্তির মনে হচ্ছিল সে মারা যাবে। অবশ্য তাতেই বোধহয় ভালো হতো। ঘড়িতে সময় তখন 10টা। ঘরে প্রবেশ করে মাতাল এক যুবক, অপরিচিত নয়, বিয়েতে এসেছিল। ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। উচ্চ শব্দে হিন্দি গান বাজতে শুরু করলো বাইরে। লোকটা যত কাছে আসছিল ততই কুঁকড়ে যাচ্ছিল প্রাপ্তি। তারপর বহু চিৎকার, কান্নাও প্রাপ্তিকে রক্ষা করতে পারেনি। অপবিত্র স্পর্শ গ্রাস করে তাকে। কেমন আচ্ছন্ন হয়ে গিয়েছিল প্রাপ্তি। কি যে ঘটল কিছুই তার স্মরণে নেই। এই পৈশাচিক বর্বরতা থামে অনেক রাতে। শরীর তথা মনের তীক্ষ্ণ ঘা একেবারে সহ্য করা যাচ্ছিল না। বহু কষ্টে উঠে বাথরুমে ছুটে যায় প্রাপ্তি। চিৎকার করে কেঁদে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার আঘাত করে নিজের দুগালে। চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে চায় যেন। ঠান্ডা বিশুদ্ধ জলের ফোঁটা শরীরে পড়া মাত্রই কামড়ে ওঠে। ঘষে ঘষে সকল অপবিত্রতা দূর করায় মত্ত হয়ে ওঠে ছোট এই কিশোরী। একসময় বসে পড়ে বাথরুমের দেয়াল ঘেঁষে নিচে। পানির নিচে কতক্ষণ ছিল কে জানে। চোখ লাল হয়ে ওঠে তার। উঠে দাঁড়িয়ে গায়ে বস্ত্র জড়িয়ে নেয়। বাইরে বেরিয়ে চুপচাপ খাটে শুয়ে পড়ে ঘুমের ভান ধরে। ঘরে প্রবেশ করে মোবাইলটা বেডের পাশের টেবিলে রেখে বাথরুমে চলে যায় ফাহিম। মোবাইল হাতে নেয় প্রাপ্তি। নরসিংদী থানার নাম্বার তার মুখস্থ। মানুষের সুপ্ত মন বলেও একটি জিনিস আছে। সুপ্ত মনে বেশ সুপ্ত ইচ্ছে থাকে। অনেক সময় মস্তিষ্কের অজান্তে শরীর সেই সুপ্ত ইচ্ছা সাড়া দেয়। মায়ের নাম্বারে কল দেয় প্রাপ্তি। থানার নাম্বার না উঠিয়ে তার হাত মায়ের নাম্বারে কল দিয়ে দিয়েছে। মা নামক মানুষটাকে প্রাপ্তি অনেক ভালোবাসে। একেবারে মা নেওটা সে। ছোটবেলা থেকে মা বলতে অজ্ঞান। বাথরুমে পানির শব্দ হচ্ছে। রিং হচ্ছে ফোনে। হাত কাঁপছে প্রাপ্তির। ফাহিম দেখে ফেললে বিপদ। সে কি বারান্দায় ঢুকে দরজা বন্ধ করে দিবে? ভাবতে ভাবতেই কল রিসিভ হয়। মায়ের গলা। ফাহিম বাবা। মা, আমি প্রাপ্তি। তোমার ভাবিরে নিয়ে হাসপাতালে আমরা। মাঝরাতে ব্যথা উঠছে। ফাহিম আর ভাবিরে নিয়ে আসো প্রাইম হাসপাতালে। সিজার হইতাছে। মা, আমার জরুরি কথা আছে তোমার সাথে। ফাহিম আমার সাথে খুব খারাপ কাজ করছে। প্রাপ্তি, সবসময় এসব ভালো লাগে না। স্বামী স্ত্রীতে সম্পর্ক হইব এটা স্বাভাবিক। তোমাকে না ওই দিন বুঝাইলাম। এখন ফোন রাখো। মা, তুমি শুনবে না তাহলে? বাবাকে ফোন দাও। ফাহিম বাথরুম থেকে বেরিয়ে এলো। প্রাপ্তির কাছ থেকে এক প্রকার মোবাইলটি কেড়ে নিয়ে কথা শেষ করলো। তারপর গলা চিপে ধরল প্রাপ্তির। ভয়ঙ্কর গলায় বলল, সাহস বেড়ে গেছে তোর। এত কিছুর পরও সাহসটা কোত্থেকে আসে? প্রাপ্তির মুখে কোনো রাও নেই। ফাহিম তখন প্রাপ্তির সামনে ভিডিও ধরে। প্রাপ্তিরই ভিডিও। সেই ভয়ঙ্কর সময়টার ভিডিও। তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরুষটাকে বোঝা যাচ্ছে না। যতটা সাহস সঞ্চয় করেছিল তা যেন নিমিষে মিলিয়ে গেল। হতবাক হয়ে চোখ বন্ধ করে নিল প্রাপ্তি। নিজেকে নর্দমা মনে হচ্ছে। ফাহিম হাসিতে ফেটে পড়ে। ভিডিওটার দিকে তাকিয়ে বলে,
কাকপক্ষীও যদি এই ঘটনা টের পায় তাহলে ভিডিও ভাইরাল করতে আমি সেকেন্ডও ভাববো না। বিছানা থেকে নেমে ফ্লোরে গিয়ে ঘুমা, তুই অপবিত্র। ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দিল সে। প্রাপ্তির চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। মানসিক চাপ নিতে নিতে ক্লান্ত সে, আর পারছিল না। শাহবাজ পাগল হয়ে গিয়েছে। প্রিয়াঞ্জনার ধারণা শাহবাজ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছে। এই সমস্যা আক্রান্ত ব্যক্তিরা একই কাজ বারবার করেন এবং একই কথা বারবার বলেন। শাহবাজ তাই করছে। তাকে সে বিছানা থেকে নামতে দিচ্ছে না। একটু পর পর এসে বলছে, বিছানা থেকে নেমে ফ্লোরে হাঁটলে বেবির ক্ষতি হবে। এমন আজগুবি কথা প্রিয়াঞ্জনা কখনোই শোনেনি। সকাল থেকে সব কাজ চৌধুরী সাহেব নিজ হাতেই করেছেন। ভাতের মার গালতে গিয়ে তিনি হাতে ছ্যাঁকা খেয়েছেন। প্রিয়াঞ্জনা উঠতে চেয়েছিল। তিনি তরাত গতিতে এসে গদগদ সুরে উক্ত কথাটি আওড়ে আবার চলে গিয়েছেন। প্রিয়াঞ্জনা রীতিমতো বিরক্ত লাগছে এখন। সে কটমট করে বলে, আপনি কি আজকে কলেজে যাবেন না? আজকে ছুটি নিয়েছি, করলা ভাসতে ভাসতে উত্তর দিল শাহবাজ। প্রিয়াঞ্জনাকে বিচলিত দেখালো। এই লোক তাকে অতি যত্নের অত্যাচার করবে, যা অত্যন্ত ভয়াবহ অত্যাচার। বিছানায় পা ঝুলিয়ে বসে সে। কিছুক্ষণ পরেই ঘামে ভেজা শাহবাজ চৌধুরী কাজ শেষে প্রিয়াঞ্জনার পায়ের কাছে ফ্লোরে এসে বসেন। মাথা রাখেন কোলে। প্রিয়াঞ্জনা মাথায় হাত বুলিয়ে দেয় শাহবাজের। আস্তে আস্তে অনুভব করে পেটের কাছটা ভিজে যাচ্ছে। শাহ, আপনি কাঁদছেন? জবাব দেয় না শাহবাজ। এতিম শাহ ছোটবেলা থেকে অনাদর অবহেলায় বড় হয়েছে। মা নিজের সংসারে ব্যস্ত আর বাবা তার সংসারে। ছোট শাহের কথা কেউ ভাবেনি। ছাত্র অবস্থায় ঢাকা থাকাকালীন সময়টাও বেশ কঠিন ছিল। তারপর তো কত চড়াই উতরাই আসলো জীবনে। প্রতিষ্ঠিত হলো, লাখ লাখ টাকা কামালো, আবার জীবনে বেশ বড় এক ধাক্কা। এভাবেই কি তার জীবন কাটবে? ভীষণ অসহায় লাগছে। ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। শাহবাজ না পারছে চিৎকার করতে, আর না পারছে সহ্য করতে। চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে তার। প্রিয়াঞ্জনা শাহবাজের মুখ তুলে কপালে চুমু খায়। তারপর সারা মুখে ভালোবাসার পরশ এঁকে দেয়। কপালে লেপ্টে থাকা অশ্রু নিজ হাতে মুছে দেয়। গম্ভীর গলায় শ্বাস উদায়। আমার এত কষ্ট কেন হচ্ছে প্রিয়াঞ্জনা? কষ্ট হচ্ছে না, হিংসে হচ্ছে। আপনার আদরে ভাগ বসানোর মানুষ আসছে যে, তাই ভারী পরিস্থিতি কিঞ্চিত হালকা হয়। শাহবাজ কিছুটা ঠিক হয়। আমার কি এত সুখ সইবে প্রিয়াঞ্জনা? আমার সন্তানকে আমি সত্যিই কি ছুঁয়ে দেখতে পারবো? শাহবাজের কণ্ঠে উৎকণ্ঠা। শাহবাজের ডান গালে আলতো করে হাত রাখে প্রিয়াঞ্জনা। আল্লাহর ওপর ভরসা রাখুন শাহ, একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা পরীক্ষা দিচ্ছি, ধৈর্যের পরীক্ষা। বিকেলে নাদিয়া আসে ছাদে। তার গোলাপ গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে কিছুক্ষণ। প্রিয়াঞ্জনাকে বেতের চেয়ারে বসে বই পড়তে দেখে সে এগিয়ে আসে খোলা বারান্দায়। হাসি মুখে জিজ্ঞেস করে, প্রিয়াপু কেমন আছেন? বসতে পারি? প্রিয়াঞ্জনার সাথে বেশ ভাব জমানোর চেষ্টা করে নাদিয়া। বসো, তোমার স্যার একটু পরেই পড়াতে যেত। তা জানি, আপনার সাথে গল্প করতে আসলাম। কি বই পড়ছেন? আকাশ জোড়া মেঘ, কার লেখা? হুমায়ুন আহমেদ স্যারের। ওহ। শাহবাজকে অনেক বলে প্রিয়াঞ্জনা বাইরে এসে বসেছে। ট্রেতে করে চা নিয়ে বারান্দায় আসে শাহবাজ। নাদিয়াকে দেখে মেজাজ বিগড়ে যায় তার। কই ভেবেছিল বউয়ের সাথে বসে এই সুন্দর অপরাহ্ন কাটাবে। তার চেয়ারটাও দখল করে নিয়েছে আপদটা। স্যার, আপনি চা বানাতে পারেন? ভালো তো। দুধ চা বানিয়েছেন? অনিচ্ছা সত্ত্বেও শাহ উত্তর দেয়, হ্যাঁ, আমার দুধ চা খুব পছন্দ। এমনভাবে বলল নাদিয়া। শাহবাজ বুঝলো এই মেয়ে চা না খেয়ে আজ উঠবে না। খুব জেদি নাদিয়া। আদরে আদরে বাবা মা তাকে বাদর বানাচ্ছে। আমার চাটা নাদিয়াকে দিয়ে দিন শাহ, আমার চা খেতে ইচ্ছে করছে না। নাদিয়াকে এক কাপ চা দেয় শাহবাজ। নাদিয়া না করেনি।
প্রিয়াঞ্জনার বেতের চেয়ারের পাশে দাঁড়ায় শাহবাজ। এক চুমুক চা খেয়ে কাপটা প্রিয়াঞ্জনার সামনে ধরে। প্রিয়াঞ্জনা ফিরে তাকালে বলে, খাও। প্রিয়াঞ্জনা খায়। আশেপাশে কে আছে না আছে তা যেন পরোয়ানাই করল না শাহবাজ। সেই পুরানো জেদিশা। এক কাপ চায়ে ক্লান্ত অপরাহ্নে ভালোবাসার বিনিময় হলো। অদৃশ্য সুর, একটি গানের কিছু লাইন শায়ের মনে বাজছে, তবুও স্পষ্ট শুনতে পাচ্ছে প্রিয়াঞ্জনা। হয়তো টেলিপ্যাথি। প্রিয়াঞ্জনা, এক কাপ চায়ে আমি তোমাকে চাই, ডাইনেও বায়ে আমি তোমাকে চাই, দেখা না দেখায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই। প্রীতম মানতেই পারছে না তার কন্যা কৃষ্ণবর্ণ। কেবল কৃষ্ণবর্ণ নয়, সে সাথে বিকলাঙ্গ। ডান হাতের গঠন সাধারণ মানুষের মতো নয়, হাতে আঙুল নেই। তারা হাসপাতাল থেকে বাসায় ফিরেছে আজ প্রায় 7 দিন হলো। স্বর্ণা এবং প্রীতম ঘরেই শুয়েছিল সেদিন। স্বর্ণার ডেলিভারি ডেট আরও অনেক পরে দিয়েছিলেন ডক্টর। মাঝরাতে পানি পান করতে উঠেছিল স্বর্ণা। ঘরে পানি না পেয়ে বাইরে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে পানি ছিল। কাচের বোতল থেকে মগে পানি ঢালার সময় তলপেটে তীব্র ব্যথা অনুভব করে সে। বুঝতে পারে তার পানি ভাঙছে। পেটে হাত দিয়ে নিচে বসে পড়ে। তীব্র আর্তনাদ করে ওঠে। নিশুতি রাতে সে চিৎকার ভয়াবহ শোনায়। প্রীতি জেগেই ছিল। প্রাপ্তি যাওয়ার পর থেকে তার তেমন একটা ঘুম হয় না। ঘরটায় তারা দুজন থাকতো একসাথে। কখনো অনেক ঝগড়া হতো, কখনো দুবনে গল্প হাসি ঠাট্টায় মেতে থাকতো। সেই মানুষটা নেই। প্রিয়াপা নেই, সুমনা ভাবি নেই। বুকটা ফাঁকা ফাঁকা লাগে তার। কাউকে যে কষ্টের কথা বলে শান্তি পাবে সে মানুষটাও নেই। রাতে ঘুম হয় না। কখনো রাত জেগে ফেসবুক চালায়, আবার কখনো বই পড়ে। খাটে হেলান দিয়ে বই পড়ছিল সে। হঠাৎ এমন করুণ চিৎকারে বই ফেলেই ছুটে আসে ড্রয়িং রুমে। দেখে ডাইনিং টেবিলের কাছটায় নিচে বসে স্বর্ণা চিৎকার করছে, হাত পেটে, মুখ লাল বর্ণ। প্রীতি দৌড়ে গিয়ে তাকে ধরে। কথা বলার পরিস্থিতিতে স্বর্ণা তখন ছিল না। প্রীতি চিৎকার করে মা বাবাকে ডাকে। তার ডাক শুনে প্রবীর, প্রীতম, জোহরা বাইরে বেরিয়ে আসেন। তড়িঘড়ি করে তাকে নিয়ে আসা হলো হাসপাতালে। ওটিতে নেওয়া হলো, সিজার করা হলো। নিজের সন্তানকে দেখে নিজে হতাশ প্রীতম। একবার তার মনে উকি দিল, এটা কি আদৌ তার সন্তান? পরক্ষণে সে চিন্তা বাদ দিল সে। কিন্তু এটা সত্যি, সে বাচ্চাটাকে কোলে নেয়নি। ফাহিম এসেছিল, অনেক কিছু নিয়ে এসেছিল সাথে করে। জোহরা বেগম বেশ খুশি হয়েছিলেন, যদিও নাতনিকে তিনি মানতে পারছেন না। সুমনাকে পছন্দ না করার সবচেয়ে বড় কারণ ছিল সে শ্যামবর্ণ। একমাত্র ছেলের জন্য রূপসী মেয়ে চেয়েছিলেন তিনি। সুমনা অনেক চেষ্টা করেছিল তার মন জয় করার। তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। কেমন বিতৃষ্ণা চলে এসেছিল সুমনার প্রতি। তারপর শুনলেন সুমনার মা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিতৃষ্ণা কখন যে ক্ষোভে রূপ নিল তিনি হয়তো নিজেও জানেন না। তিনি মনে মনে প্রীতমকে বিয়ে দিতে চাচ্ছিলেন। স্বর্ণাকে দেখে তিনি পারতপক্ষে খুশি হয়েছিলেন। তার উপর স্বর্ণা ছিল গর্ভবতী। মনে প্রাণে চাচ্ছিলেন সুমনা কোথাও চলে যাক। হয়েছেও তাই। সুমনা চলে গিয়েছে, কাউকে না বলে, সব অধিকার ছেড়ে অজানায় পাড়ি জমিয়েছে। ডিভোর্স পেপার পাঠিয়েছিল। কাগজটি প্রীতমের হাতে পৌঁছেছে। সেও সম্মতি দিয়ে দিয়েছে। এখন 90 দিন অতিক্রান্ত হলেই ডিভোর্স কার্যকর হয়ে যাবে। সমঝোতা করার জন্য ডাকা হলো। প্রীতম তাতে যাবে না, এটি জোহরা জানেন। তিনি বেশ অবাক হয়েছিলেন এটা দেখে যে সুমনাকে দেওয়া সব গহনা সে খুলে রেখে গেছে। কাবিননামার টাকাও দাবি করেনি। সুমনাকে কখনো সেরকম আত্মসম্মানী মনে হয়নি জোহরার। সবসময় মন জুগিয়ে চলার চেষ্টায় থাকত। সকালে চা, বিকেলে চা করে দিত। স্বর্ণা তেমন নয়। তিনি তুলনা করতে চাইছেন না, তবুও মনের অজান্তেই একটা তুলনা চলে আসে। প্রাপ্তিকে বাসায় রেখে গিয়েছে ফাহিম। সে আমেরিকা ফিরে গেছে। তার মা গিয়েছে অস্ট্রেলিয়া। সেখানে ফাহিমের বোন থাকে। প্রাপ্তি বাসায় আসার পর থেকেই চুপচাপ থাকে।
কোনো কথা বলে না। জোহরা ভাবলেন মেয়েটার সাথে তার কথা বলা প্রয়োজন। বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হবে, এটা স্বাভাবিক। প্রাপ্তি যথেষ্ট বড় হয়েছে, এসব ব্যাপারে তার কাছে বলেছে, বাইরের মানুষের কাছেও বলতে পারে। তাহলে আর তামাশার বাকি থাকবে না। বোঝাতে হবে তাকে, কড়া কথা শোনাতে হবে। সে আগের চঞ্চল প্রাপ্তি আর নেই, কেমন মনমরা হয়ে বসে থাকে সবসময়। প্রীতি কতক্ষণ তার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করেছে, তার কি হয়েছে জানতে চেয়েছে, সে কোনো উত্তর দেয়নি। প্রীতি এক প্রকার বিরক্ত হয়েই প্রাইভেট পড়তে চলে গেছে। কি বলবে প্রাপ্তি? আমাকে আমার স্বামী ছাড়াও আরও 2জন পুরুষ ছুঁয়েছে। ফাহিম যাওয়ার আগে তাকে শাসিয়ে গেছে। ওই দিনের কথাটা কাউকে বললেই সে ভিডিও ভাইরাল করে দিবে। প্রাপ্তি সেদিন প্রচুর কেঁদেছিল, জানতে চেয়েছিল কেন তার জীবন নষ্ট করলো ফাহিম। ফাহিম বাঁকা হেসে বলেছিল, তোমার বোনের খুব দেমাক তাই না প্রাপ্তি? ওর শাস্তিটা আমি তোমাকে দিলাম। তোমার বোন যখন শুনবে সারা জীবন অপরাধবোধে ভুগবে, এটা তার শাস্তি, আমাকে বিয়ে না করার শাস্তি। খাটে হেলান দিয়ে প্রাপ্তি ভাবছে, প্রিয়াপা তোমার শাস্তিগুলো আমি পাচ্ছি। কেন আমার সাথে এমনটা করলে তুমি? আজ তোমার কারণে ফাহিম আমার সাথে এসব করেছে। তুমি, মা, প্রীতম ভাই সবাই দোষী। আমি তোমাদের কখনো ক্ষমা করব না, কখনো না। আজ আকাশের রং পানসে হয়ে আছে। শরৎকালে সচরাচর এমনটা হয় না। শরতের আকাশ থাকে মনোমুগ্ধকর, বিস্তৃত নীল সাগরের ন্যায়। আকাশের মাঝে দেখা যায় সাদা শুভ্র মেঘ ভেলার চলাচল, ছুটোছুটি। আজকের দিনটাও কেমন যেন মরাটে। প্রবীরকে বিকেলে চা করে দিয়ে প্রাপ্তির ঘরে ঢুকলেন জোহরা। অবেলায় কাঁথা গায়ে শুয়ে আছে। তিনি শিওরের কাছে বসলেন, ডাকলেন প্রাপ্তির নাম ধরে, প্রাপ্তি ওঠো, মাগরিবের আজান দিব। সন্ধ্যার সময় কেউ এমনে ঘুমায়? প্রাপ্তি উঠে বসল, চোখ মুখ লাল হয়ে আছে। চোখ মুখের এই অবস্থা কেন তোমার? এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে প্রাপ্তি বলল, কিছু না মা। তোমার ভাইয়ের মেয়েরে দেখছো? কি আর বলি, দুজনেই তো সুন্দর। বাচ্চাটা এমন কেন হইল? তা আবার প্রতিবন্ধী। থাক, এমনে বলো না। আল্লাহর দান সবই সুন্দর, চোখগুলো কত নিষ্পাপ। মেয়ের কথা শুনে জোহরা অবাক হলেন। অন্য সময় হলে তার সাথে তাল মেলাতো প্রাপ্তি। আজ কি হলো? প্রাপ্তি, তোমার কি ফাহিমের জন্য মন খারাপ? চিন্তা করো না, তোমার পরীক্ষার পরেই তোমাকে নিয়ে যাইব। আমার কাছে তাই বলল। না মা, প্রাপ্তির মুখে তাই বলল। তবে ওর অনেক ভয় হচ্ছে, ও কিছুতে আমেরিকা যাবে না। যদি ওকে বিক্রি করে দেয় ফাহিম। ভিডিওটার ভয়ে মাকে কিছু বলেনি প্রাপ্তি। তাছাড়া মায়ের প্রতি তার অভিমানও প্রচুর। জোহরা বেগম চলে গেলেন। প্রাপ্তি অসময়ে গোসল করল। শরীরের বিভিন্ন জায়গায় আজও ঘাগুলো স্পষ্ট। আয়নায় তাকালে নিজের প্রতি নিজের ঘৃণা হয় প্রাপ্তির। তার সুন্দর জীবনটা ধ্বংস হয়ে গেল। সে আজ অপবিত্র। মাঝে মধ্যে মনে হয় প্রাপ্তির জীবনটা দিয়ে দিক, মরণকে বরণ করে নিক, কিন্তু সাহসে কুলায় না। তবে ঘৃণা হয় নিজের প্রতি, মায়ের প্রতি, ভাইয়ের প্রতি, আপার প্রতি। ফাহিমের প্রতি ঘৃণা হয় না, ক্ষোভ হয়। মনে হয় বটি দিয়ে তার মাথাটা শরীর থেকে আলাদা করতে পারলে প্রাপ্তি শান্তি পেত। কলেজে ক্লাস নিচ্ছিল শাহবাজ। হঠাৎ করে পিয়ন তাকে এসে বলল তার সাথে দেখা করতে 2জন ব্যক্তি এসেছেন। অধ্যক্ষ স্যারের কক্ষে বসে আছেন। শাহবাজ জানে না কেন, তবে তার মন কুড়াচ্ছে। এটাই তো হওয়ার ছিল। 5জন ব্যবসায়ী অনেক সমৃদ্ধশালী, তারা তাকে টাকার জন্য ধরবেই। তার খোঁজও তাদের কাছে আছে। বাসার পাশে মেলা জমেছে। শাহবাজ প্রিয়াঞ্জনাকে ওয়াদা করেছিল আজকে ফিরে মেলায় নিয়ে যাবে, কিন্তু আদৌ আজ বাসায় পৌঁছাতে পারবে তো? শাহবাজকে যদি ওরা মারধরও করে তাও তো সে কিছু করতে পারবে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো ভাবছে শাহবাজ। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।